আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড আজকের ক্লাসটা নিয়ে। কারণ আজকের ক্লাসটা আমি আমার একটা ফেভারিট টপিকের উপর নিব। সাধারণত আমি তোমাদেরকে ফ্রি ক্লাসগুলোতে যে টপিকগুলো পড়াই, সেই টপিকগুলো একটু খটমটে বা কঠিন সাবজেক্টেরই হয় বা কঠিন টপিকের উপরই হয়। কারণ যেগুলো সাধারণত আমাদের স্টুডেন্টরা যারা পেইড কোর্সে আছে তারা চায় যে আচ্ছা এইটার উপর যদি একটা এক্সট্রা ক্লাস করার যেত, কিংবা আমাদের যে সকল স্টুডেন্টরা এখনো ভর্তি হয় নাই এটা ভেবে যে আসলেই কি ফারহান ভাইয়া ভালো পড়াতে পারে বা ওনার কাছে পড়লে আমি কি আসলে বুঝবো, তো তাদের কাছে এটা প্রমাণ করার একটা হাতিয়ার হচ্ছে আমাদের ফ্রি ডেমো ক্লাসগুলা। এই জন্যই সাধারণত ফ্রি ডেমো ক্লাসগুলোতে আমরা কঠিন টপিক নিয়ে আলোচনা করি, টু প্রুভ দ্যাট যে আমরা আসলে ভালোই পড়াই মোটামুটি। ঠিক আছে, অলরাইট। তো যারা যারা আজকে আমার কাছে প্রথমবারের মতো এসেছো তাদেরকে ওয়েলকাম করছি। আর আমার নামটা বলে দিই, আমার নাম ফারহান সাকিব। আমি 10 মিনিট স্কুলে বাংলা পড়াই। বিগত প্রায় 8 বছর ধরে আমি পড়াচ্ছি। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে আজকে আমরা পড়ানোর জন্য সিলেক্ট করেছি বাক্য। এই টপিকটা, বাক্য টপিকটার কয়েকটা সেগমেন্টেশন আছে। বাক্যের মধ্যে বাক্য তত্ত্ব রয়েছে, বাক্য ইটসেলফ একটা সেগমেন্ট, আবার সার্থক বাক্যের যে সকল বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়েও কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে। বাক্য টপিকটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এই বাক্য থেকে এইচএসসি তেও প্রশ্ন আসে, অ্যাডমিশনের প্রশ্ন আসে। তোমরা যদি আরেকটু বড় হয়ে বিসিএস বা কোনো চাকরির পরীক্ষা দাও, তোমরা দেখবে যে ওইখানেও বাক্য থেকে প্রশ্ন এসেছে। এবং ইন্টারেস্টিংলি এইচএসসি আর অ্যাডমিশনের জন্য বাক্যের ডিফিকাল্টি লেভেল কিন্তু আলাদা না, কিংবা তোমাদের অ্যাডমিশন আর হচ্ছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে বাক্যের ডিফিকাল্টি লেভেল কিন্তু আলাদা না। তো সবকিছু নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসে যাতে সবাই ঝটপট জলদি জলদি জয়েন করে ফেলে। আমি কয়েকজনের কমেন্ট পড়ে নিই। আমাদের সাথে নাইমা রহমান তোফা জয়েন করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া বলেছে। ওয়ালাইকুম আসসালাম। নাইমা রহমান জিজ্ঞেস করছে বাকিরা কোথায়। বাকিদেরকে তোমরা একটু তোমাদের গ্রুপগুলোতে মেসেজ দিয়ে দাও যে ফারহান ভাইয়া ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যাতে জলদি জলদি জয়েন করে ফেলে। সানজিদ আক্তার ওয়ালাইকুম আসসালাম। হাফসা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ তোফা, অনেক অনেক ভালো আছি। তোমাদের সবার কি অবস্থা বলো? নতুন রুটিন কেমন চলছে তোমাদের লাইফ? ঈদের পরেই মনে হয় তোমাদের পরীক্ষা, ইয়ার ফাইনাল। তো সেই পরীক্ষার জন্য তোমরা কতটুকু প্রিপেয়ার সেটা আমাদেরকে লিখে জানাও। ওকে, সো আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। বাক্যর আলোচনাটা ওভারঅল বেশ বড় একটা আলোচনা। আজকে ক্লাসে যদি পুরোটুকু শেষ করতে না পারি সমস্যা নাই, ক্লাসের যে স্লাইডটা সেই স্লাইডটা আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের অ্যাপে দিয়ে দিব তোমাদেরকে। এক্সাক্ট কোন লিংকে ক্লিক করলে তোমরা আমাদের আজকের হয়ে যাওয়া ক্লাসটা স্লাইড এবং হচ্ছে ক্লাসের রেকর্ডটা পেয়ে যাবা সেটা নিয়ে আমি কিন্তু বলে দিব। সো সেখানেও তোমাদের কোনো সমস্যা হবে না। অলরাইট, ওয়ালাইকুম আসসালাম ইফতিয়া আক্তার মিম। আমি আজকে আমাদের ক্লাসের সব দেখতে পাচ্ছি ছাত্রীদের। ছাত্ররা কোথায়? খাদিজা আক্তার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম খাদিজা। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। বাকিদের কি খবর? বাকিরাও একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পারছো কিনা এবং আমাকে দেখতে পারছো কিনা, ক্লাস নিয়ে তোমরা এক্সাইটেড কিনা। বিএস মিম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মিম। ওকে, সো আমরা বাক্য নিয়ে যদি আলোচনা করতে যাই, বাক্যের আগেই বলেছি যেটা বাক্যের অনেকগুলো সেগমেন্ট আছে। আজকে আমরা দেখি কয়টা সেগমেন্ট আমরা কমপ্লিট করতে পারি। যেগুলো কমপ্লিট করতে পারবো না সেগুলো নিয়েও ভয় পাওয়ার কোনো কারণ নাই, সেগুলো ক্লাসের স্লাইডে থাকবে। তোমরা যদি পরবর্তীতে জাস্ট রিডিং করে নাও তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেছি মিম তোমার কমেন্ট 3বার দেখেছি। আসিফ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথম ছাত্র হিসেবে আজকে ক্লাসে কমেন্ট করেছে আসিফ। থ্যাংক ইউ সো মাচ ফর শোয়িং আপ। চলো তাহলে আমরা শুরু করে দিই। আমরা বাক্যের আলোচনায় যদি যাই আমরা দেখবো যে বাক্য আসলে কাকে বলে। তো বাক্য থেকে প্রশ্ন কিরকম কিরকম আসতে পারে এইচএসসি তে, এটা যদি একটু তোমাদেরকে বলে দেই তাহলে তোমাদের জন্য মনে হয় পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করতে সহজ হবে যে আসলে বাক্যতে কোন জিনিসগুলো আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ওইটা আমি আগে একটু দেখাই দিই। প্রথমত বাক্যের ক্ষেত্রে দুই ধরনের প্রশ্ন আসে। বাক্যর ক্ষেত্রে বাক্যতে দুই ধরনের প্রশ্ন আসে। দুই ধরন, এক সাবজেক্টিভ আর দুই অবজেক্টিভ টাইপ। কিন্তু এটা কিন্তু এমসিকিউ না। অবজেক্টিভ মানে হচ্ছে যেটার অ্যান্সারও ছোট, যেটাতে নম্বরও ফুল দেওয়া হয়। সাবজেক্টিভ প্রশ্ন যদি তোমাকে দেয়, একটাই প্রশ্ন আছে বাক্যের ক্ষেত্রে। সাবজেক্টিভ যদি প্রশ্ন দেয় তাহলে ওই একটা প্রশ্ন আছে, এখান থেকেই প্রশ্ন আসবে। সেটা হচ্ছে সার্থক বাক্য
কাকে বলে সার্থক বাক্যের গুণগুলো কি কি ব্যাখ্যা করো। বুঝছো, এটা হলো তোমাদের সাবজেক্টিভ প্রশ্ন। যদি দেয় তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন দিবে। এখন এই প্রশ্নটা খুবই সহজ, এটা আসলে ইনশাল্লাহ আমরা সবাই লিখতে পারবো। তবে এইটা লিখলে আমরা হয়তোবা 5-এ হয়তোবা 4.5 পাবো, কারণ যেহেতু এটা সাবজেক্টিভ টাইপের প্রশ্ন একটু নম্বর শিক্ষকরা হাতে রাখবেনই। হ্যাঁ, তো আবার এটা লিখতেও মোটামুটি তোমার 1.5 পেজের মতো লাগবে, মোটামুটি তোমার 1.5 পেজ লাগবে। আর লিখতে মোটামুটি তোমার সময় লাগবে 10 মিনিটের মতো। বুঝতে পেরেছো, এটা হলো সাবজেক্টিভ টাইপের প্রশ্ন। বাক্য যদি কারোর মানে কিচ্ছু না পারো, মনে করো পরীক্ষার আগের রাত কিচ্ছু পারো না, ডোন্ট ওয়ারি, জাস্ট এই একটা প্রশ্ন যদি তুমি শিখে যাও তুমি পরীক্ষায় কমন পাবা। বাট ডোন্ট ট্রাই দিস, এটা করার কথা চিন্তাই করো না, তুমি ফার্স্টে বাক্যটা একটু শেখার চেষ্টা করো। সো 1 নম্বর ক্যাটাগরি প্রশ্ন হচ্ছে সাবজেক্টিভ ক্যাটাগরি। এখান থেকে মোরালেস এই একটি প্রশ্ন আসে, সার্থক বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণগুলো কি কি ব্যাখ্যা করো। এইটা আরেকটা ক্যাটাগরি যেটা আমাদের ফেভারিট ক্যাটাগরি, সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ। অবজেক্টিভ টাইপের প্রশ্ন মূলত দেয় হচ্ছে বাক্য রূপান্তর। বাক্য কি করতে দেয়, বাক্য রূপান্তর করতে দেয়। এখন বাক্য রূপান্তরের ক্ষেত্রে যেটা করতে হয় কি কিতে, মানে মনে করো একটা থাকে হচ্ছে যে সরল, জটিল, যৌগিক। তোমাকে দিবে মনে করো সরল, ব্র্যাকেটে দিয়ে দিবে এটাকে জটিল করো, অথবা তোমাকে দিবে যৌগিক, বলবে এটাকে সরল করো। তার মানে সরল থেকে জটিল করতে বলতে পারে, সরল থেকে যৌগিক করতে বলতে পারে, আবার যৌগিক থেকে জটিল করতে বলতে পারে, আবার সরল থেকে জটিল করতে পারে, নানান রকম ভাবে ট্রান্সফর্ম করতে দেয় বাক্য রূপান্তর। ওকে, তো বাক্য রূপান্তরের ক্ষেত্রে তোমাকে 8টা দিবে, তোমার যে কোনো 5টা বাক্য সিলেক্ট করে সেগুলো তুমি অ্যান্সার করবা। গেল, এটা একটা ধরনের বাক্য রূপান্তর। আরেকটা ধরনের বাক্য রূপান্তর কোনটা, সেটা হচ্ছে যে মনে করো ওইগুলা যে বললো এই বিবৃতিবাচক বাক্যটাকে কি বানাও, প্রশ্নসূচক বাক্য বানাও, এরকম আরো কিছু আছে। বিবৃতিবাচক থেকে মনে করো আবেগসূচক বাক্য, তারপর হচ্ছে নির্দেশক বাক্য, এই এক একটা বাক্য থেকে আরেকটা বাক্যে ট্রান্সফর্ম করতে বলবে বা কনভার্ট করতে বলবে, বাক্য রূপান্তর করতে বলবে। মোটামুটি এই দুইটা ক্যাটাগরি পারলেই তোমার আসলে হয়ে যাবে। বুঝতে পেরেছো যে আমাদের আসলে এইচএসসি পরীক্ষার জন্য খুব যে অনেক পরিশ্রম করতে হবে বাক্যের ক্ষেত্রে এরকম না, বাক্য একটা সহজ টপিক। বাক্যের ক্ষেত্রে আমরা মোটামুটি যদি এই জায়গাগুলো, এই দুইটা জায়গা ফোকাস করি তাহলে আমরা পারবো। আমরা একদম ব্যাকআপের জন্য, কারণ এমন তো হতে পারে যে আচ্ছা তুমি অনেক ভালো, তুমি অবজেক্টিভ পার্টটাই সারা বছর পড়লা, প্র্যাকটিস করলা, কিন্তু যে কোনো কারণে হোক তুমি পরীক্ষার হলে গিয়ে দেখলা যে তোমার বাক্য রূপান্তরটা কমন আসে নাই, যে 8টা দিয়েছে 8টা থেকে তুমি 5টা বাক্য প্রপারলি পিক করতে পারছো না, যেগুলো লিখে তুমি 5-এ 5 পেয়ে যাবা, সরাসরি পিক করতে পারছো না, তখন মানে তুমি বুঝতে যাচ্ছা এখান থেকে আমি হয়তোবা সর্বোচ্চ 4টা কারেক্ট করতে পারবো, তাহলে তো তোমার 1 নম্বর কাটা। তার চেয়ে তখন তুমি এইটাতে অ্যাপ্রোচ করতে পারো, সার্থক বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণগুলো কি কি ব্যাখ্যা করো। এখানে চলে যাও, এখানে ইজিলি তুমি 4.5 পেয়ে যাবা আউট অফ 5। সো আমরা আমাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশনে সাবজেক্টিভ টাইপের প্রশ্নটাও পড়বো, কারণ সাবজেক্টিভ টাইপের প্রশ্ন মূলত একটাই, এর বাইরে বাক্য থেকে তেমন কোনো প্রশ্ন আমি অ্যাটলিস্ট বিগত বছরগুলোতে আসতে দেখি নাই। সো তোমরা এইটা যদি একটু ভালো মতো পড়ো, মনে রাখো, 1-2বার খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলেই পারবা। পাশাপাশি তোমাদের অবজেক্টিভ টাইপটা নিয়েই মূলত ফোকাস করতে হবে, যে প্রশ্ন যেমনই আসুক না কেন তোমরা যদি প্রপারলি উত্তর করতে পারো সেই ব্যাপারটায় ফোকাস করতে হবে। অলরাইট, ঠিক আছে। এখন আমরা কি এটা বুঝছি? ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে জানাও তো, কমেন্টে একটু ক্লিয়ার লিখে জানাও যে ভাই আমরা আসলে বুঝতে পেরেছি বাক্য থেকে কেমন প্রশ্ন আসে, বাক্যের কোন জায়গাটায় বেশি ফোকাস করলে আমরা ভালো করতে পারবো। ক্লিয়ার? আর আমাদের একটা ফ্রি ফেসবুক গ্রুপ আছে, এই ফ্রি ফেসবুক গ্রুপটাতে যদি তোমরা জয়েন করো, তোমাদের আজকের ক্লাসের পরেও যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে যায়, তাহলে আমাদের একটা ফ্রি ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের নাম হচ্ছে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10 MS, মানে হচ্ছে মিনিট স্কুল। এই ফ্রি ফেসবুক গ্রুপটাতে তোমরা যদি জয়েন করো
তাহলে তোমরা আজকের ক্লাসের পরেও যে যে কনফিউশন গুলো তোমাদের থেকে যাবে এই গ্রুপে পোস্ট করলে বা কমেন্ট করলে আমি এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ক্লিয়ার সবার? ওকে। একটা কমেন্ট দেখলাম যে ভাইয়া কোর্সে কিভাবে ভর্তি হব সেটা একটু দেখাই দেই, তারপর হচ্ছে এরপরে আমরা হচ্ছে আমাদের মেইন পড়ালেখায় ঢুকে যাব। সো আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে একটু যদি দেখি। আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য তুমি যেটা করবা, তুমি হচ্ছে গুগলে যাবা, গুগলে গিয়ে লিখবা হচ্ছে 10ms.com। কি লিখবা? 10 মিনিট স্কুল বা এমএস লিখে ওয়েবসাইটে ঢুকো আমাদের। ঠিক আছে, এই যে আমাদের ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। ওয়েবসাইটে ঢুকলা, ঢুকে সবচেয়ে সহজ উপায় যেটা সেটা হচ্ছে তুমি কোন ব্যাচের, এইচএসসি 26 যদি হয় 26, যদি 25 হয় 25-এর, যদি 27 হয় 27-এর, তুমি এইখানে সার্চ বারে, মোবাইলে হলে মোবাইলে সার্চ করতে পারবা, কোনো সমস্যা নেই। সার্চ বারে গিয়ে তুমি লিখো হচ্ছে আমরা 26-এর জন্য যদি লিখি 26, এই যে দেখো তোমাকে অলরেডি দেখাচ্ছে এইচএসসি 26-এর কি কি জিনিস, কি কি কোর্স আমাদের রয়েছে। আমরা যদি এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলাতে ক্লিক করি তাহলে কিন্তু বাংলা কোর্সটা আমরা চলে যাব। বুঝতে পেরেছি? পাশাপাশি এই কোর্সটা কেনার পাশাপাশি যখন তুমি কোর্সটা কিনতে যাবা তখন তোমাকে প্রশ্ন করা হবে তুমি কি বই সহ কিনতে চাও। মানে এখানে যে লেকচার শিট বলা হচ্ছে এটা বেসিক্যালি আমাদের বইটা। তোমরা অনেকেই হয়তো বা আমাদের ওই যে এইচএসসি 26 সুপার স্টার স্টুডেন্টস 10ms এই যে ফেসবুক গ্রুপটা আছে, এই গ্রুপটাতে অনেকেই হয়তো এত মোটা মোটা বইগুলোর ছবি দেখেছো। সো বইটার প্রাইস অলরেডি এইটার মধ্যে ইনক্লুড করা আছে 2500 টাকা। এই 2500 টাকার মধ্যে হচ্ছে কোর্স প্লাস হচ্ছে বই রয়েছে। আর কেউ যদি মনে করো না বই আমার দরকার নাই, আমি হয়তো বা অন্য কোনো একটা বই কিনে ফেলেছি অলরেডি, তাহলে তোমরা শুধু কোর্স এইখান থেকে ক্লিক করে ভর্তি হয়ে যেতে পারো। আর সিলেক্ট করার পর এখানে নিচে এগিয়ে যান বাটনটা আছে, এটাতে ক্লিক করবা, তাহলে কিন্তু তুমি সামনে এগিয়ে যেতে পারবা। খুবই সহজ। তারপরেও যদি কারো কোথাও কোনো সমস্যা হয়, যদি কেউ কোথাও কিছু না বুঝো বা কনফিউজ থাকো, তাহলে তোমরা যে কোনো সময় কল করতে পারো 16910 এই নম্বরে। কোন নম্বরে কল করবা? তোমরা কল করবা 16910। এটা হচ্ছে 10 মিনিট স্কুলের হেল্পলাইন। এই নম্বরে যে কোনো সময় কল করলে তোমাদের সকল সমস্যার সমাধান আমরা করে দিতে পারবো। এবং যদি কোথাও এমন হয় যে তুমি কোর্সে ভর্তি হতে চাচ্ছ কিন্তু পারছো না, তুমি ভর্তি হয়ে গেছো ঠিকঠাক, তোমার বন্ধু হতে পারছে কিন্তু হতে পারছে না, মানে তোমার বন্ধু ভর্তি হতে চাচ্ছে কিন্তু ভর্তি হতে পারছে না, তাহলে তুমি তাদেরকে বলবা 16910 তে কল দিয়ে বলতে যে কোর্সে ভর্তি করে দিতে। ঠিক আছে? ওকে, চলো এইবার আমরা একটু শুরুতে সাবজেক্টিভ টাইপের প্রশ্নটা একটু দেখে নেই যে সার্থক বাক্যের গুণগুলো কি কি। সার্থক বাক্য আসলে কাকে বলে? একটা বাক্য যদি পরিপূর্ণভাবে তার মনোভাবটা প্রকাশ করতে পারে, বাক্যটার সকল গুণ যদি সমুন্নত থাকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে সেটাকে সার্থক বাক্য বলে। তো সার্থক বাক্যের 3টা গুণ আছে, এটা নিশ্চয়ই আমরা আগেও পড়েছি, তাই না? ওকে, সার্থক বাক্য নিশ্চয়ই আমরা আগেও পড়েছি। এইবার যদি একটু দেখি সার্থক বাক্যের 3টে গুণ কি কি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা। ক্লাসের স্লাইডে পরবর্তীতে বিস্তারিত আছে, বাট আমি একটু তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য একটু যদি বলি, আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষা মানে কোনো কিছু একটা চাওয়া, আমরা কোনো কিছু একটা চাই। মনে করো আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, এটা কি আমার ডাক্তার হওয়ার আকাঙ্ক্ষা। বুঝতে পেরেছি? এটা কি? এটা হচ্ছে আমাদের ডাক্তার হওয়ার আকাঙ্ক্ষা। সো দ্যাট একই রকম ভাবে বাক্যেরও আকাঙ্ক্ষা থাকতে পারে। মানে মনে করো আমি যদি বাক্যের আকাঙ্ক্ষার কথা বলি, আমি বড় হয়ে ... অর্থাৎ বাক্যটা আমি যদি শেষ না করি তাহলে বলা যেতে পারে যে বাক্যের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নাকি হয় নাই। বাক্যের আকাঙ্ক্ষা, এইখানে কিন্তু বাক্যের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, পূরণ হয়নি, বাক্যের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। কারণ এই কথাটা এতটুকু বলার পরেও আমি শ্রোতা হিসেবে বাক্যটার পুরো কমপ্লিট করার আকাঙ্ক্ষাটা অপূর্ণ রয়ে গেছে, পরিপূর্ণ হয় নাই, শেষ হয় নাই, কমপ্লিট হয় নাই। এই কারণে আমি বলবো যে বাক্যের আকাঙ্ক্ষা এখানে সম্পূর্ণ না। আমি বড় হয়ে কি করব? ভ্যালেন্ডাও তো ভাসতে পারি, তার মানে আমি কি করবো সেটা তো বলি নাই, কমপ্লিট করিনি। তার মানে বাক্য কমপ্লিট করেছো কি করো নাই, বাক্য যতটুকু তুমি বলেছো ততটুকু বলার পরে যিনি শ্রোতা বা যিনি তোমার কথাটা শুনছেন তার আরো কোনো কথা শোনার বা জানার বাকি রয়ে গেল কিনা। যদি শোনার বা জানার ইচ্ছা বাকি থেকে যায় তাহলে সেটাকে আকাঙ্ক্ষা বলে। একটা সার্থক বাক্যের আকাঙ্ক্ষাটা সম্পূর্ণরূপে পরিপূর্ণ হতে হয়। ওকে, হ্যাঁ, উম্মে কাজল আদিবা আসছি আমরা। আমি আগে একটু এটা দেখাইনি। এর পরেরটা যদি দেখাই, তারপর হচ্ছে আসক্তি।
আসত্যি কিন্তু আবারও দেখো এটা কিন্তু অনেকে ভুল বানান লিখো। কেন অনেকে ভুল বানান লিখো আমি জানি না। অনেকে লিখো হচ্ছে এটা লিখো শক্তি, শক্তি, আসক্তি। এইটা কিন্তু না, এটা তো আসছে মাদকাসক্তি থেকে। মাদকাসক্তি আছে না, এটা হলো মাদকাসক্তি। আমাদের বাক্যের সাথে মাদকের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এটা মাদকাসক্তি না, তার মানে বানান কিন্তু এইটা না। বানান কি এইটা? বানান এইটা না। বাক্যের ক্ষেত্রে বানান কোনটা? বাক্যে সার্থক বাক্যের ক্ষেত্রে বানান হচ্ছে সত্যি, ঠিক আছে? সত্যি। আচ্ছা দেখো, এখানে দেখেছো সত্যি, তার মানে দুইটা বানানের মধ্যে পার্থক্য আছে। মাদকাসক্তি মানে ওইটার উচ্চারণটা হচ্ছে এরকম শক্তির মতো, শক্তি। ওইটার উচ্চারণ হচ্ছে এইটার মতো, শক্তি। আর আমাদের বাক্যে সার্থক বাক্যের যে গুণটা সেটার উচ্চারণ হচ্ছে এইটা, সত্যি, এইটার মতো, সত্যি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আর ভুল করবো না তো? কারা কারা এই বানানটা আগে ভুল করতা বলো তো, হাত তোলো দেখি। হ্যাঁ, রিপিট করবো, দাঁড়াও। স্লাইড পাবা কোথায়? আমাদের এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10ms এই গ্রুপটাতে আমি লিংকটা দিয়ে দিব, যে লিংকে ঢুকলে যারা যারা এই ক্লাসটা রেজিস্টার করে আজকে এসেছো, বুকিং এর মাধ্যমে, প্রি বুকিং এর মাধ্যমে এসেছো, তারা আজকের ক্লাসের স্লাইড আর আজকের ক্লাসের রেকর্ড ভার্সন দুইটাই পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, আমরা এতটুকু তো বুঝছি। তারপর লাস্টলি যোগ্যতা। লাস্টলি কি নিয়ে আলোচনা হবে? লাস্টলি কথা হচ্ছে যোগ্যতা নিয়ে। যোগ্যতার জিনিসটা কি? যোগ্যতা বলতে বোঝায় যে তোমার কোনো কিছু করার একটা ক্যাপাসিটি আছে কিনা। মানে মনে করো চাকরির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা থাকে না? হ্যাঁ আনাস, রেকর্ড ক্লাস থাকবে। রেকর্ড ক্লাস কোন লিঙ্ক থেকে তোমরা করতে পারবা সেই লিঙ্কটা আমি আমাদের যে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10ms গ্রুপ আছে এইখানে দিয়ে দেব। ওকে, সো এইখানে দেখো যোগ্যতা। হ্যাঁ, অনেকেই বলছে আমি বানান ভুল করতাম, আমি বানান ভুল করতাম। মনিরা বলেছে ও ভুল করতো। আশিকা বলছে ক্লিয়ার হয়ে, আশিকা কিন্তু আমাদের একজন নিয়মিত শিক্ষার্থী। আবু সালে বলছে আমি, ওরে বাবা, অনেকেই তো ভুল করতাম। তার মানে আর কিছু না হোক, অ্যাটলিস্ট আমাদের কোর্সে তুমি ভর্তি হও বা না হও, অ্যাটলিস্ট সারা জীবন তোমার আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। একটু হলেও, একটু পরিমাণ হলেও কৃতজ্ঞ থাকা উচিত যে ফারুন ভাইয়া ক্লাস করতে গেছিলাম, আমি আগে একটা বানান ভুল করতাম, শিখে ফেলছি আজকে। বাক্য পারি বা না পারি, বাক্যের একটা গুণের বানান কিন্তু আমি অলরেডি কারেক্ট করে ফেলেছি। ওকে, হ্যাঁ, রেকর্ড ক্লাস থাকবে, আমি লিংক দিয়ে দেবো কোথা থেকে পাবা। আচ্ছা, সত্যি বলছে ভাই আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, তাই বাংলা কোর্সটা কিনতে চাই। খুবই ভালো। আমি তো দেখালাম তোমাকে কিভাবে ওয়েবসাইট থেকে কিনতে। অলরাইট, সো আমরা কথা বলছিলাম আসক্তি নিয়ে। আসক্তির ব্যাপারটা কি সেটা যদি একটু দেখি। আসক্তি বলতে বোঝা হচ্ছে সিরিয়াল। তার মানে আমি, দেখো আমি বলতে পারি যে আমাদের আমাদের বা আমার গ্রামের নাম, আমার গ্রামের নাম জগৎপুর। ওকে, সো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ এখন কি সবকিছু ঠিকঠাক আছে? যারা বলছো ভাইয়া কই আপনি, আমি তো স্টুডিওতেই আছি, তোমরা কোথায়? আচ্ছা, একটু মনে মিস হয়ে গেছে ক্লাসের, অতটুকু আমি আবার বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবা। আমরা আকাঙ্ক্ষাটা তো সবাই বুঝছি তাই না? একটা একটা আসো। আকাঙ্ক্ষা সবাই বুঝছি, যেটা যেটা বুঝে ফেলছো আকাঙ্ক্ষা বুঝে ফেললে তোমরা একটু লিখো যে আকাঙ্ক্ষা ডান। আকাঙ্ক্ষা ডান হলে একটু আকাঙ্ক্ষা ডান লিখে ফেলো। আকাঙ্ক্ষা ডান হলে একটু আকাঙ্ক্ষা ডান লিখে ফেলো, তারপর আমরা আসক্তি বুঝবো। মাহিন কান্নার ইমোজি দিচ্ছ কেন? ও সোহেলি বলছে ভাইয়া পিন স্পিনিং টিউটোরিয়াল চাই। ওরে বাবা, প্রথম বলছে ভাইয়া এমন করেন কেন? কেমন করলাম? এখন সব ঠিকঠাক আছে? ওকে, আমরা আকাঙ্ক্ষা সবাই বুঝছি, এইবার আসক্তিটা একটু বোঝার চেষ্টা করি। আসক্তি আমি তোমাদেরকে বানানটা শিখেছি, এখন আসক্তি জিনিসটা কি এটা বুঝাই। আসক্তি বলতে তোমরা সাধারণত মনে রাখবা সিরিয়াল। আমি একটু যদি বলি আমার গ্রামের নাম জগৎপুর,
ঠিক আছে? এখন এই বাক্যটা তো ঠিক আছে, কিন্তু আমি যদি এটাকে বলি যে নাম জগৎপুর গ্রামের আমার, দেখো বাক্যটা আমরা লিখি কিভাবে, আমার গ্রামের নাম জগৎপুর, ঠিক আছে? এটা এই বাক্যটা ঠিক আছে সিরিয়াল ওয়াইজ। মানে সিরিয়াল বলতে কিসের সিরিয়াল, সেটা হচ্ছে যে কর্তা মানে সাবজেক্ট কোথায় থাকবে, সবার আগে, ঠিক আছে? তারপর মনে করো অবজেক্ট কোথায় থাকবে, সবার পরে। ভার্ব থাকবে কোথায়, এরকম যে একটার সাথে আরেকটার যে সিরিয়ালটা, সেই সিরিয়াল মেনটেন করাটাকে বলা হচ্ছে বাক্যের আসক্তি থাকা। এই যে আমি যেটা বললাম আমার গ্রামের নাম জগৎপুর, এটা না বলে আমি যদি বলি নাম জগৎপুর আমার গ্রাম, তাহলে হইলো না, তাই না? তাহলে তো হলো না। ওকে, শাহিদুল বলছে যে স্যার মেধাবীদের জন্য কোনো ডিসকাউন্ট রয়েছে কিনা, একটু কাইন্ডলি 16910 তে কল দিয়ে যদি তুমি তোমার অবস্থাটা বলো, তাহলে আশা করি কনসিডার করবে, সমস্যা হবে না। আকাঙ্ক্ষা ডান। এইবার একটু দেখি যে আসক্তিতে কি বলছিলাম, নিনজা টেকনিক। আমার ক্লাসের স্পেশালিটি নিনজা টেকনিক, নিনজা টেকনিক আসো। এখন এত কিছু মনে থাকে না ভাই, কোনটা সিরিয়াল কোনটা যোগ্যতা, এত কিছু মনে থাকে না। এইভাবে আমি মনে রাখতাম আমার ছোটবেলায়, সেটা হচ্ছে যে দেখো আসক্তি, এটাতে কি আছে, আসক্তিতে একটা স আছে, সিরিয়ালে কি আছে, স আছে। তাহলে বুঝতে পারলা তো, আসক্তি মানে কি, আসক্তি মানে হচ্ছে সিরিয়াল। কারণ আসক্তিতেও, কারণ না, মনে রাখার নিনজা টেকনিক হচ্ছে আসক্তিতে একটা স আছে, সিরিয়ালেও একটা স আছে। বুঝতে পেরেছি এবার? এবার বলতো আমরা বুঝছি কিনা, আসক্তিটা মনে থাকবে এবার? আসক্তিটা জীবনে কখনো ভুলবো? স্নাতা বলছে ইয়েই। নিসা বলেছে ভাইয়া গ্রুপের লিংক দেন। গ্রুপের লিংক আসলে ক্লাস চলাকালীন সময় কিভাবে দিব, আমাদের গ্রুপটার নাম হচ্ছে HSC 26 স্টার স্টুডেন্টস হাইফেন 10 MS। এই গ্রুপটাতে তোমরা জয়েন করলেই হবে। এটা বুঝছো, সিরিয়াল বুঝছো, আসক্তি বুঝতে পেরেছো? আসক্তি মনে থাকবে এবার, এভাবে মনে রাখলে সিরিয়ালে শ আছে আর আসক্তিতে শ আছে, তাই আসক্তি মানে হচ্ছে সিরিয়াল। ক্লাসটা কতক্ষণ হবে ভাইয়া? ইফতারের আগেই শেষ হবে। ক্লাস শেষ হবে হচ্ছে 4:30টায়। ওকে, সুপ্তি বলছে ভাইয়া কোর্স কিভাবে কিনবো? কোর্স কেনার জন্য আমি অলরেডি একবার ওয়েবসাইটে দেখিয়েছি, অথবা তোমরা 16910 নম্বরে কল দিবা। আবারও যদি একটু বলে দেই, এই যে এখানে 16910 16910 এই নম্বরে কল দিলে তোমরা আমাদের কোর্সটা কিনতে পারবা, অথবা 10ms.com এইখানে গিয়ে একটা সার্চ বার আছে, এটা একটা ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে একটা সার্চ বার আছে, এইখানে তোমরা লিখবা হচ্ছে 26, তুমি যেই ব্যাচে সেই ব্যাচের কথা বলবে 26, তাহলে তুমি এই বাংলা কোর্সটা পেয়ে যাবা। আর যোগ্যতা কাকে বলে? যোগ্যতা মানে হচ্ছে একটা বাক্য সত্য কিনা সেটাকে বলা হচ্ছে বাক্যের যোগ্যতা। একটা বাক্য যদি, মানে মনে করো আমি যদি বলি যে আমার কাছে মনে হয় আমি কিন্তু একজন বিশাল কবি, একদম বিশ্বকবির পর্যায়ের কবি, তো তুমি আমাকে জিজ্ঞেস করলে কই দেখি আপনি একটা কবিতা বলেন তো, আপনি কেমন বড় বিশাল কবি, তখন আমি বললাম যে আমি আকাশ তুমি বাতাস, আমি তুমি ঘুড়ি আমি উড়ি। এখন এটা শুনতে কবিতার মতো মনে হয়, কিন্তু এটা তো আসলে কবিতা না। তার মানে কি, আমি কবিতা, মানে এই এই যে 4টা লাইন বললাম, এই 4টা লাইনের আসলে একসাথে কবিতা হয়ে ওঠার যোগ্যতা নাই, আমারও কবি হয়ে ওঠার যোগ্যতা নাই। একই কথা, বাক্যের ক্ষেত্রে যোগ্যতা বলতে সেইটাকে বোঝায়, সেই গুণটাকে বোঝায় যখন একটা বাক্য সেন্স মেক করে কিনা। মানে যদি একটু বলি, যেমন আমি এখানে একটা এক্সাম্পল লিখেছিলাম, হাতি ওড়ে, হাতি কি আসলে উঠতে পারে? তার মানে তখনই আমি একটা বাক্যকে যোগ্য বাক্য বলবো যখন বাক্যটা সত্য হবে। আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে উদয় হয়, এটা তো বাক্যের তখন যোগ্যতা নাই, কারণ সূর্য আসলে পশ্চিম দিক থেকে উঠে না, সূর্য পূর্ব দিক থেকে উঠে। বুঝতে পেরেছো? আরে বাবা, কলম ঘোরানো শিখাবো, কোর্সে ভর্তি হও, পেইড কোর্সে, তাহলে কলম ঘোরানো শিখাবো। আর যারা জিজ্ঞেস করছো যে ভাইয়া কিভাবে কোর্সে ভর্তি হতে হবে, আমি পড়াটা আরেকটু আগাই, আমি কিছুক্ষণ পর আরেকবার দেখাই দিব ওয়েবসাইট থেকে কিভাবে কোর্সে ভর্তি হয়ে যায়, কিভাবে আমাদের যে বইগুলা, এত মোটা একটা বই, আজকে ক্লাসে বইটা আনতে ভুলে গেছি, বইটা এনে তখন থেকে দেখাবো যে এত মোটা একটা বই কিভাবে পেতে হবে। ক্লিয়ার? মুস্তাফিজের বলছে রংপুর থেকে আমি। ওকে, ভেরি গুড। আচ্ছা,
ইহাব বলেছে কোর্স করতে চাই, 16910 নম্বরে কল দিতে পারো, অথবা আমি একটু পর ক্লাস চলাকালীন সময় ওয়েবসাইট দেখিয়ে দিতে পারবো। এটা বুঝছি, ক্লিয়ার কিনা এতটুকু বলো ভাইয়া। আমরা কিন্তু দেখো আমরা ক্লাসের এই অল্পটুকু সময়ের মধ্যে আমরা অলরেডি এইচএসসি তে আমাদের ব্যাকআপ 5 নম্বর কিন্তু এনশিওর করে ফেলেছি, 5। কারণ প্রশ্ন যদি সাবজেক্টিভ প্রশ্ন আসে এইটাই আসবে যে সার্থক বাক্যের 3টা গুণ কি কি ব্যাখ্যা করো। ক্লিয়ার? আনাস বলছে 10 মিনিট স্কুলে আমার এটাই প্রথম ক্লাস। ওয়েলকাম টু আওয়ার ক্লাস আনাস। আমার অনেক ভালো লাগছে এটা জেনে যে তোমার মতো একজন স্টুডেন্ট প্রথমবারের মতো ক্লাস করতে এসেছে 10 মিনিট স্কুলে, এবং সেটা আমার হাত ধরে। আই এম ফিলিং ভেরি প্রাউড অফ মাইসেলফ। বৈশাখী বলছে ভাই আমরা বইটা হাতে পেয়ে গেছি, ভেরি গুড। আর যারা যারা এখনো ভর্তি হয়নি তারা এখন ভর্তি হও, এখন থেকে আমরা বইটা পাঠিয়ে দিব। ওকে, আশিকা আমাদেরকে ক্লাসের মধ্যে ডিস্টার্ব করছে পানির কথা মনে করিয়ে দিয়ে। এটা কি ধরনের ডিস্টার্ব আশিকা? ও আচ্ছা, না আশিকা বলার চেষ্টা করছে যে ক্লাসে যা পড়ানো হয়েছে সবকিছু একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্ষমা করে দেওয়া হলো, আশিকাকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। পেয়ে যাবা সামিয়া, সবাই পেয়ে যাচ্ছে তো, তোমারও সিরিয়াল আসলে পেয়ে যাবা, সমস্যা হবে না। ক্লিয়ার? মনিরা বলছে ভাইয়া মানে 5 স্টার। ওকে ঠিক আছে, চলো এবার একটু সামনে আগাই তাহলে। চলো এবার একটু সামনে আগাই। দেখো এখানে কিন্তু আছে অলরেডি যা যা এক্সপ্লেন করলাম সবকিছু আছে। আকাঙ্ক্ষা বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদের শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। তার মানে এই আকাঙ্ক্ষা তখনই একটা বাক্যে পরিপূর্ণভাবে থাকবে বলে আমরা ধরে নিতে পারবো যখন বাক্যটা সম্পূর্ণ হবে। একটা সম্পূর্ণ বাক্য মানেই হচ্ছে বাক্যটাতে আকাঙ্ক্ষা থাকা। একটা বাক্য যদি অসম্পূর্ণ হয়, একটা বাক্য যদি কমপ্লিটেড না হয়, তাহলে আমরা বলতে পারি যে বাক্যটাতে কি নাই, বাক্যটার আকাঙ্ক্ষা নাই। ওকে, মুনতাসির বলছে ভাইয়া আমার ফার্স্ট ক্লাস, আই এম ফিলিং ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, না সত্যি আমাদের এই কোর্সের সাথেই আসলে বইটা ইনক্লুডেড। সো তুমি চাইলে শুধু কোর্সে ভর্তি হতে পারো বই ছাড়া, কিন্তু কেউ যদি বই পেতে চায় অ্যাটলিস্ট এইচএসসি 26 ব্যাচে, তাহলে তোমাকে আসলে কোর্সে এনরোল করতেই হবে। কারণ আসলে আমরা তো বুঝতে পারি, মানে প্রথমবার যেহেতু আমরা বই ছাপিয়েছি, আমরা তো জানি না যে আমাদের আসলে কত স্টুডেন্ট আমাদের বই কিনবে। এখন এই জন্য আমরা শুধুমাত্র তাদেরকেই বই দিচ্ছি যারা আমাদের কোর্সের স্টুডেন্ট, এর বাইরে আমরা সেল করি নাই এবার। ওরে বাবা, অনেক স্টুডেন্টের আজকে প্রথম ক্লাস। যেমন আলো আক্তারের প্রথম ক্লাস, ঠিক আছে, ইফতেখা দুষ্টুমি করছে ক্লাসে, মিনহাজউদ্দিনের প্রথম ক্লাস। যাদের যাদের আজকে প্রথম ক্লাস তারা একটু আমাদের ফেসবুক গ্রুপগুলোতে লিখে জানিও, এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10ms এই গ্রুপে লিখে জানিও যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। আকাঙ্ক্ষাটা একটু দেখো তো, এটুকু বললে এর পরের অংশ শোনার একটা ইচ্ছা হয়, কিন্তু আমি তোমাকে আমার ছোট বোনের মতো আদর করে বললে তাতে আকাঙ্ক্ষা নিবৃত হয় বা আকাঙ্ক্ষাটা সেখানে পরিপূর্ণ হয়। আসক্তি একটু, এবার আমি তো আমার ভাষায় বলেছি, এবার একটু বইয়ের ভাষায় যদি দেখি, বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস। এই যে সুশৃঙ্খল পদবিন্যাস বলতে আসলে মূলত কি বোঝানো হচ্ছে? সিরিয়াল বোঝানো হচ্ছে। সিরিয়াল বোঝানো হচ্ছে। যেমন আমি করি ওয়াক্ত 5 চেষ্টা পড়ার নামাজ, হইলো সিরিয়াল? হইল না কিন্তু, হয়েছে সিরিয়াল। মোসাফিজুর যেমন বলছে নাম তার আলো, সে অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, ওকে। আমারও প্রথম ক্লাস। আশিকা বলেছে, এই আশিকা তোমার বুঝি প্রথম ক্লাস আজকে? মিলন বলছে ভাই আমি আজকে প্রথম ক্লাস করছি। থার্ড ক্লাস বলছে পপি আক্তার। সেকেন্ড ক্লাস বলছে তাবাসসুম নাফি। বাহ, অনেক নতুন শিক্ষার্থী আমাদের। দেখো এই বাক্যটা পড়লে অর্থ কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, তাই একে সাজিয়ে বলতে হবে। কি করতে হবে? সাজানো। আসক্তি মানে হচ্ছে সাজানো বা সিরিয়াল ঠিক রাখা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। বুঝতে পেরেছো? তার মানে দুইটা বাক্যের মধ্যে পার্থক্যটা কি? এই যে আমি করি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা, এইটা আসলে সিরিয়াল ওয়াইজ ঠিক নাই। আবার এটা যদি আমি বলি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, এটা কিন্তু সিরিয়াল ওয়াইজ ঠিক আছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে ফেলো। ক্লিয়ার হলে এবার একটু লিখে ফেলো ভাইয়া, ক্লিয়ার। আর সত্যি বুঝছো? ওকে ঠিক আছে। প্রথম বলেছে ওর নাকি এটা 100তম ক্লাস। বাহ। নেত্রকোনা থেকে আলিশা খানম বলছে ওর ফার্স্ট ক্লাস, যদি এইচএসসি 25 ব্যাচে। তোমাদের জন্য আমাদের রয়েছে এইচএসসি 25 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স, আর হচ্ছে সামনে আপকামিং রয়েছে আমাদের অ্যাডমিশন কোর্স। তারপরে একটু যোগ্যতা দেখি। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ভাবগত, তার মানে বাক্যের যে পদগুলো রয়েছে সেগুলার ভেতরগত এবং ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। যেমন বর্ষার রৌদ্র প্লাবন সৃষ্টি করে, তার মানে কি বর্ষাকালের যে রোদ সেটা প্লাবন। প্লাবন মানে হচ্ছে বন্যা। বন্যার কারণে কি
মানে রোদের কারণে কি বন্যা সৃষ্টি হয়, তার মানে এটা তো সত্য ঘটনা না, এটা কি ঘটনা, এটা ভুয়া ঘটনা, এটা কি, এটা একটা গুজব বলতে পারো, ভুয়া ঘটনা। তাহলে আসলে কি হতে হবে, এটা এটা আসলে হবে হচ্ছে রৌদ্রে প্লাবনের তো সৃষ্টি হয় না। বাক্যটা যদি এমন হতো যে বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, তাহলে ইট উড বি কারেক্ট। বুঝতে পেরেছো? খুব সহজ কিন্তু। ক্লিয়ার এতটুকু? ভাইয়া এক্সামে কি এভাবে লিখতে হবে? দেখো এক্সামে তুমি চাইলে আমি যেভাবে আমার ভাষায় বলেছি সেভাবেও লিখতে পারো, আবার তুমি যদি একদম এইভাবেও লিখতে পারো। এখন আমি যে ভাষাটায় বলেছি সেই ভাষায় যদি তুমি লিখো তাহলে তোমাকে মনে করো 5-এর মধ্যে দিবে হচ্ছে 4, আর এইখানে যে বইয়ের মতো খটমটে ভাষায় লেখা আছে এইটা লিখলে তুমি পাবা হচ্ছে 5-এর মধ্যে 4.5। এখন দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি কি একটু কঠিন খটমটে ভাষায় লিখে 0.5 বেশি পেতে চাও, নাকি আমি যেভাবে সহজ সরল ভাবে বুঝিয়েছে সেভাবে লিখে 0.5 নম্বর বা আধা নম্বর কম পেতে চাও? ডান? বুঝছি। ওকে, একজন বলছে ভাইয়া কিলার, আমাকে কিলার বললো, আমি আবার কাকে কিল করেছি? এখন আমরা যদি একটু বাক্যের, এগুলা ক্লাসের স্লাইডে থাকবে, আমি একটু বাক্যের একটা কোর জায়গায় যেতে চাই, কোর জায়গা। এইবার দেখো আমরা আমাদের সাবজেক্টিভ পার্টটা পড়ে ফেলেছি, আমরা আমাদের কি পার্টটা পড়ে ফেলছি, সাবজেক্টিভ পার্টটা পড়ে ফেলছি। এইবার আসো আমরা একটু আমাদের বাক্যের অবজেক্টিভ পার্টে যাই। বাক্যের অবজেক্টিভ পার্টে মনে আছে এক ধরনের বাক্য রূপান্তর করতে দেয় না, যে সরল বাক্য দিয়ে বলে এটাকে জটিল বানাও, জটিল বাক্য দিয়ে বলে এটাকে যৌগিক বানাও, মনে আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? বাপ্পি বলেছে আমারও প্রথম ক্লাস, যাদের যাদের আজকে প্রথম ক্লাস তারা সবাই, তাদেরকে একটা কাজ দেই আমি, হ্যাঁ প্রথম ক্লাস যারা তাদের হাত তোলো, তাদেরকে আজকে আমি একটা কাজ দিব। কাজটা হচ্ছে তোমরা আজকের এই ক্লাসের পরে আমাদের একটা ফ্রি ফেসবুক গ্রুপ আছে, গ্রুপটার নাম কি? এইচএসসি 26 স্টার স্টুডেন্টস। কারণ আমরা মনে করি যে তোমরা আমাদের সবাই নক্ষত্র। স্টার স্টুডেন্টস 10 MS মানে মিনিট স্কুল। এই ফ্রি ফেসবুক গ্রুপে তোমরা আজকে যারা যারা আমাদের সাথে ক্লাস করলা, বিশেষত যারা প্রথমবারের মতো আমাদের সাথে ক্লাস করলা, তারা কি করবা, তারা হচ্ছে আজকে ক্লাসের একটা ক্লাস রিভিউ দিবা, যে আজকে ক্লাসটা করে তোমার কাছে কেমন লাগলো, আজকে ক্লাসটা করে তোমার কাছে কেমন লাগলো। কোথায় লিখবা? এই যে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10 MS এই গ্রুপটাতে। তাহলে আমি তোমাদের সকলের, আজকে এখানে অনেকেই কমেন্ট করছো, সবার কমেন্ট হয়তো বা ধরে ধরে আমি উত্তর দিতে পারছি না, সো এই গ্রুপটাতে যদি তোমরা আজকে ক্লাসে তোমার কাছে কেমন লেগেছে, কি কি শিখতে পেরেছো, কি এক্সপেকটেশন ছিল, কতটুকু ফুলফিল হয়েছে, সেগুলো নিয়ে একটা ক্লাস রিভিউ দাও, প্রেফারেবলি আমার ছবি সহ, যাতে করে বোঝা যায় যে এটা কার ক্লাসের রিভিউ দিচ্ছে, আমার নাকি ফার্স্ট টাইম ভাইয়া। তাহলে আমি সবার প্রশ্নের উত্তরগুলো, বা যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করে ফেলতে পারো পোস্টে, আমি সবার উত্তর দিয়ে দিব। ক্লিয়ার? হ্যাঁ, মিলনের প্রথম ক্লাস, যাদের যাদের প্রথম ক্লাস তাদের জন্যই কিন্তু এই টাস্কটা বিশেষত অ্যাপ্লিকেবল। আর যাদের আগেও ক্লাস নিয়েছি তারাও দিতে পারো ক্লাস রিভিউ। ক্লাস রিভিউ দিতে হলে যে তোমাকে নতুন শিক্ষার্থী হতে হবে এমন কোনো কথা নাই, বাট নতুন শিক্ষার্থীরা এই জিনিসটা একটু চালু করে দাও, দেখো ভালো লাগবে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? চলো এইবার আমরা দেখি হচ্ছে আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নে আমাদেরকে সরল বাক্য অথবা জটিল বাক্য অথবা যৌগিক বাক্য দিয়ে বলা হয় যে বাক্যটাকে অন্য আরেক ধরনের বাক্যে রূপান্তর করতে। মানে সরল বাক্য দিয়ে মনে করো তোমাকে বললো এটাকে জটিল বাক্য বানাতে, অথবা যৌগিক বাক্য দিয়ে তোমাকে মনে করো বললো এটাকে যৌগিক বাক্য বানাতে। এইরকম রূপান্তর করতে দেয়, কনভার্ট করতে দেয়, যেটাকে ইংলিশে বলা হয়, ইংলিশ গ্রামারে বলা হয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন আমরা শিখবো হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেটা শেখার জন্য আমাকে প্রথমে এই সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য শিখতে হবে এবং আলাদা করে মনে রাখতে হবে। তোমরা এইখানে একটা থাম্ব রুল মনে রাখবা, যখন তোমাকে কোনো কিছু একটা রূপান্তর করতে দিবে, যে তোমাকে বললো যে জটিল বাক্য থেকে এটাকে যৌগিক বাক্য বানাও, একটা কাজ করাই যাবে না, সেটা হচ্ছে অর্থের পরিবর্তন করা যাবে না। তার মানে মনে করো, ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল যদি দেখাই, তোমাকে বলা হলো যে, তোমাকে বললো যে আরমান একজন মিথ্যাবাদী, মানে টাকা চুরি করে, ঠিক আছে, আরমান একজন মিথ্যাবাদী। এখন এটা দিয়ে তোমাকে বললো যে এটাকে কি করবা, এটাকে তোমার কাজ হচ্ছে, তোমার পরীক্ষা প্রশ্ন আসলে এটাকে করবে হচ্ছে তুমি নেতিবাচক,
এটা তো ইতিবাচক বাক্য, এটাকে করবো হচ্ছে নেতিবাচক। এখন তুমি চিন্তা করলে, আচ্ছা নেতিবাচক করার জন্য তো একটা না বা নয় দরকার, না দরকার অথবা নয় দরকার। তাইলে তো ভাই সহজ, আমি লিখে দিলাম আরমান, আমি লিখে দিলাম আরমান একজন মিথ্যাবাদী নয়। হয়ে গেল না? চমৎকার। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো যে এটা হবে না, কারণ হচ্ছে অর্থ সেম না। কেন অর্থ সেম না? এই বাক্যটাতে আমরা যদি দেখি, আরমানকে আমি একজন বাটপার হিসেবে দেখাচ্ছি, আরমান একজন মিথ্যাবাদী। এই বাক্যটা বলেছে আরমান একজন মিথ্যাবাদী, কিন্তু এই বাক্যে কি বলেছি? আরমান একজন মিথ্যাবাদী নয়। তার মানে তুমি বাক্যকে নেতিবাচক করতে গিয়ে নয় লিখে দিলা, কিন্তু তাতে সমস্যা যেটা হয়েছে যে এই নয়টা তোমার বাক্যের অর্থটা পরিবর্তন করে ফেলেছে। তার মানে এই দুইটা বাক্যের অর্থ সমান হতে হবে, এই দুইটা বাক্যের অর্থ অসমান হয়ে গেছে। তাহলে তোমার কি লিখলে বাক্যটার অর্থ কারেক্ট হতো? আরমান একজন মিথ্যাবাদীর বদলে আমি যদি লিখতাম হচ্ছে সত্যবাদী, সত্যবাদী নয়। তাহলে এবার দেখো তোমার বাক্যের অর্থ একই আছে না? আরমান একজন মিথ্যাবাদী, এটাকে যদি আমি পরিবর্তন করে লিখি আরমান একজন সত্যবাদী নয়, তাহলে কিন্তু বাক্য দুইটার অর্থ সেম হচ্ছে। আবার এইটাকে আমার মেইন টার্গেট কিন্তু বাক্যের অর্থ সেম রাখার পাশে ছিল এটাকে নেতিবাচক করা। যেহেতু আমি এখানে একটা নয় অ্যাড করে দিয়েছি, তার মানে এটা অলরেডি নেতিবাচক হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, আশিকা বলছে আরমান সত্যবাদী নয়, একজনও হবে না, রাইট? একজনও দেওয়ার দরকার নেই, কারণ আমরা সাধারণত এই নেগেটিভের একজন ব্যবহার করি না। আরমান সত্যবাদী নয়, যেমনটা আশিকা বলছে। ভেরি গুড। তার মানে এটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম কিভাবে অস্তিবাচক থেকে, আমি কিন্তু এখানে তোমাদেরকে এক্সাম্পলে দেখালাম কিভাবে অস্তিবাচক থেকে নেতিবাচক করতে হয়। বাট এটার পাশাপাশি তোমাদেরকে কিন্তু সরল থেকে জটিল যৌগিক এগুলো করতে হবে। সো আমরা এবার একটু সরল থেকে কিভাবে জটিল যৌগিক করতে হয় সেটা শিখবো। কিন্তু সেটা শেখার আগে আমাদেরকে তো আসলে সরল বাক্য চিনতে হবে, আমাদেরকে তো জটিল বাক্য চিনতে হবে, আমাদেরকে তো যৌগিক বাক্য চিনতে হবে। ওকে, চলো সেটা একটু দেখি। যেই বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। ওকে ফাইন, একটু যদি দেখি, যে বাক্যে একটি মাত্র কর্তা, কর্তা মানে কি? কর্তা মানে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট, সাবজেক্ট জিনিসটা কিরকম? সেটা হচ্ছে সাবজেক্ট জিনিসটা কিরকম? সাবজেক্ট মানে হচ্ছে বাবা বই আনলেন, কে করলো কাজটা? যে কাজ করে সেই সাবজেক্ট, যে কাজ করে সেই সাবজেক্ট। আমি তোমাদেরকে পড়াই, তাহলে কাজটা কে করছে? আমি। তাহলে আমি এখানে সাবজেক্ট বা কর্তা। তার মানে তোমরা দেখবা বাংলা বাক্যে একটা কর্তা থাকবেই। বাংলা বাক্যে খুব রেয়ারলি, একদম ভাববাচ্য না হলে, মানে ওই যে প্যাসিভ ফর্ম না হলে বাংলা বাক্যে কর্তা থাকেই। তার মানে এই যে সাবজেক্টটা এটা একটা হতে হবে, একাধিক থাকলে আবার সমস্যা। আমি যদি বলি আলাল ভালো ছেলে কিন্তু দুলাল বড় বদমাস, তাহলে দেখো আলাল একটা সাবজেক্ট, দুলাল আরেকটা সাবজেক্ট, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দুইটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। আলাল ও দুলাল দুই ভাই, আলাল চাকরি করে, দুলাল ব্যবসা করে, তাহলে দেখো এখানে কিন্তু সাবজেক্ট দুইটা হয়ে যাচ্ছে, একটা আলাল একটা দুলাল। তাহলে আমার মেইন যে কন্ডিশনটা বাক্যে একটি মাত্র, এই একটি কন্ডিশনটা ফুলফিল যদি না করতে পারি তাহলে সেটা সরল বাক্য হবে না। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সরল বাক্য হওয়ার জন্য প্রথমত জরুরি হচ্ছে বাক্যে একটা কর্তা থাকা, একটা সাবজেক্ট থাকা। বুঝতে পেরেছি? এটা একটা সাবজেক্ট থাকা। ওকে, ক্লিয়ার? তারপরের কথা হচ্ছে যে ভাইয়া সমাপিকা ক্রিয়া জিনিসটা আবার কি? ভাইয়া সমাপিকা ক্রিয়া, এবং একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে, একটা সমাপিকা থাকতে হবে। ভাইয়া সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া কি বলতে পারবা? সমাপিকা ক্রিয়া বলতে বোঝায়, সমাপিকা ক্রিয়া বলতে বোঝায় যে ক্রিয়া, যে ক্রিয়া বাক্যের অর্থ সমাপ্ত করে বা সম্পূর্ণ করে, সমাপ্ত অথবা সম্পূর্ণ করে। আমরা যদি একটু দেখি কোন ক্রিয়া এখানে বাক্যের অর্থকে সম্পূর্ণ করেছে, এখানে কোন ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করেছে, কোন ক্রিয়া এখানে বাক্যের অর্থকে সম্পূর্ণ করেছে বলতে পারবা? এখানে দেখো
আমি এখানে থাকবো না, এই যে থাকাটা, কিংবা পুকুরে পদ্মফুল জন্মে, এই যে জন্মেটা, এইটাই হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। আমি এবার তোমাদেরকে একটা সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ার এক্সাম্পল দেখাতে পারি। হ্যাঁ, আশিকা বলছে ফাইনাইট ভার্ব। জি শাহিদুল, কি মনে হয়, দেখি কি মনে হচ্ছে? কাজ সম্পন্ন করা। এখন তোমার সরল বাক্য মানেই হচ্ছে সরল বাক্যে একটা কর্তা থাকবে এবং এট লিস্ট একটা সমাপিকা ক্রিয়া থাকবে। বুঝো কিন্তু সমাপিকা ক্রিয়া কিন্তু এর চেয়ে বেশিও থাকতে পারে, সমাপিকা ক্রিয়া কিন্তু এর চেয়ে বেশিও থাকতে পারে। রাকিব বলছে ভাইয়া ক্লাসটা কতক্ষণ চলবে? 4:30 পর্যন্ত। সমাপিকা ক্রিয়া কিন্তু এর চেয়ে বেশিও থাকতে পারে। যেমন আমার একটা প্রিয় এক্সাম্পল আছে, আমি যদি একটু তোমাদেরকে দেখাই। প্রিয় এক্সাম্পল, তামিম ইকবাল ছক্কা মারতে ক্রিজ থেকে বেরিয়ে সজোরে ব্যাট চালিয়ে হেলমেটে বল লাগায় আহত হয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে হোঁচট খেয়ে পড়ে গেলেন। এখন আসো এই বাক্যে আমরা সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া খুঁজে বের করি। প্রথমে আমরা অসমাপিকা ক্রিয়া দেখি, মানে এই বাক্যে অনেকগুলা ক্রিয়া আছে, কিন্তু আমরা দেখবো যে কোন ক্রিয়াটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পেরেছে, কোন ক্রিয়াটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে নাই। যে ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারবে সেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো, যে ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারবে না সেটাকে আমরা বলবো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ওকে, দেখি। তামিম ইকবাল ছক্কা মারতে, তার মানে এই যে মারতেটা কি কোনো বাক্যের, মানে বাকি সবকিছু বাদ দাও, তুমি দেখো যে শুধুমাত্র এতটুকু অংশ যদি আমি বলতাম শুধুমাত্র মারতে, এই ক্রিয়াটা কি বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারতো? উত্তর হচ্ছে না। তার মানে মারতে একটা কি ক্রিয়া? অসমাপিকা। লিখলাম অসমাপিকা। ক্রিজ থেকে বেরিয়ে, এই যে বেরিয়েটা কি বাক্যের অর্থকে সম্পূর্ণ করেছে? করতে পারে নাই, অসমাপিকা ক্রিয়া। ব্যাট চালিয়ে, পেরেছে বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে? পারে নাই। হেলমেটে বল লাগায়, অসমাপিকা। আহত হয়ে, অসমাপিকা। আউট হয়ে, অসমাপিকা ক্রিয়া। প্যাভিলিয়নে ফেরার পথে হোঁচট খেয়ে, অসমাপিকা ক্রিয়া। লাস্টলি পড়ে গেলেন, এইটা হলো গিয়ে তোমার ফাইনালি গিয়ে একটা সমাপিকা ক্রিয়া। কেন? কারণ তুমি বাকি কোনো ক্রিয়া তোমার বাক্যকে সম্পূর্ণ করতে পারবে না, কিন্তু আমি যদি শুধু কর্তাটা নেই, তামিম ইকবাল পড়ে গেলেন, শুধু যদি আমি বাক্য লিখতাম তামিম ইকবাল পড়ে গেলেন, তাহলে দেখো তোমার বাক্যকে আর কোনো ক্রিয়া সম্পূর্ণ করতে পারে নাই এক্সেপ্ট পড়ে গেলেন। তাহলে আমাদের যে পড়ে গেলেন এটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। ইন্টারেস্টিংলি এই বাক্যটা কিন্তু একটা সরল বাক্য। কেন এই বাক্যটা একটা সরল বাক্য? কারণ এই বাক্যে একটা কর্তা আছে। আমার কন্ডিশন কি? সরল বাক্যের কন্ডিশন হচ্ছে একটা কর্তা থাকতে হবে। ওকে, তামিম ইকবাল ইজ দ্য কর্তা হিয়ার, কর্তা বা সাবজেক্ট আছে, এবং অ্যাট লিস্ট একটা, আবারও বুঝো
ন্যূনতম মিনিমাম একটা সমাপিকা ক্রিয়া থাকতে পারবে। তার মানে এমন না যে সমাপিকা ক্রিয়া একাধিক থাকতে পারবে না, বা এমন না যে অসমাপিকা ক্রিয়া থাকতে পারবে না। এখানে অনেকগুলো অসমাপিকা ক্রিয়া রয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা অসমাপিকা ক্রিয়া আছে। দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে একটা সমাপিকা ক্রিয়া আছে কিনা। যদি একটা সমাপিকা ক্রিয়া এবং একটা সাবজেক্ট থাকে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি বলবো, সরল বাক্য। না তোহা, কারণ হচ্ছে এখানে বাক্যের অর্থ সম্পূর্ণ হয় নাই। মানে তুমি যদি দেখো, তুমি যদি এতটুকু লেখো তামিম ইকবাল বল লাগায়, তাহলে কি হইলো? বাক্যের অর্থ সম্পূর্ণ হলো? মানে বল লাগায় সে আহত হয়ে গেল, নিহত হয়ে গেল, কিছু একটা হয়ে গেল, তাহলে না একটা কথা হতো। মানে বাক্যের অর্থ তো সম্পূর্ণ হয় নাই তোহা। বুঝতে পেরেছি? আমরা কি এবার বুঝতে পেরেছি? এক্সাম্পলটা ভালো লেগেছে? সরল বাক্য ক্লিয়ার? ক্লিয়ার হলে এবার একটু লিখে ফেলো ভাইয়া সরল বাক্য ক্লিয়ার। তারপর আমরা তোমাদেরকে দেখাবো, যারা যারা বলছিল যে ভাইয়া কিভাবে কোর্স কেনা যাবে, কিভাবে কোর্স কেনা যাবে, সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। বুঝতে পেরেছি? ক্লিয়ার ভাইয়ারা, আপুরা? সরল বাক্য মানে সরল বাক্যে একটা কর্তা থাকবে এবং অ্যাটলিস্ট একটা সমাপিকা ক্রিয়া থাকবে। অসমাপিকা ক্রিয়া কয়টা আছে, কিভাবে আছে, ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার ভাইয়া? ওকে। আচ্ছা, যারা যারা জিজ্ঞেস করছিল, যারা যারা জিজ্ঞেস করছিল যে ভাইয়া কোর্সে কিভাবে ভর্তি হবে, এবার একটু আরেকবার একটু কোর্সে ভর্তি হওয়ার উপায়টা দেখাই। তারপর হচ্ছে আমরা এরপর আমরা শিখবো হচ্ছে যৌগিক আর জটিল বাক্য। এরপর আমরা শিখবো হচ্ছে যৌগিক বাক্য আর জটিল বাক্য। চলো তার আগে একটু দেখে নেই যে আমাদের কোর্সে কিভাবে ভর্তি হয়ে যেতে পারবা তোমরা। একটু সহজেই দেখাবো, মানে দ্রুত দেখাবো। সো তোমরা হচ্ছে তোমাদের গুগল বা ব্রাউজারে যাবা। ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে লিখবা হচ্ছে 10 মিনিট স্কুল বা 10 এম ফর মিনিট এস ফর স্কুল .com। ওকে, লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখানে একটা সার্চ বার পাবা। তুমি যদি তোমার মোবাইল দিয়েও করো, মোবাইলে ওই সার্চ বারটা পাবা। এখানে এখানে গিয়ে লিখবা হচ্ছে তুমি যেই ব্যাচে, সেই ব্যাচের কথা লিখবা 26। দেখো 26 এর সবগুলো কোর্স চলে এসেছে, বায়োলজি, ইংরেজি, আইসিটি, বাংলা। সো বাংলাটাতে ক্লিক করো। বাংলাটাতে ক্লিক করলে যেটা হবে যে তুমি এইখানে দেখো, তুমি আমাদের কোর্সটা কেনার অপশনটা পেয়ে যাচ্ছ। কোর্সটি কিনুন, এই অপশনটাতে ক্লিক করো। এইখানে তোমরা আবার দুইটা অপশন পাবা। একটা হচ্ছে আমাদের যে এত মোটা একটা বই, এই বইটা সহ তুমি অর্ডার করতে চাও, তাহলে তুমি এই অপশনটা সিলেক্ট করবা, বাংলা ব্যাচ 1 সম্পূর্ণ সিলেবাস এবং লেকচার শিট। এটা হচ্ছে প্রিন্টেড লেকচার শিট বা যেটাকে আমরা বই বলছি সেটা, এটা কিনতে পারো। অথবা তুমি যদি মনে করো না আমি বই ছাড়া কিনবো আমাদের কোর্সটা, তাহলে তুমি এইটা সিলেক্ট করতে পারো। আবার কারো যদি মনে হয় এমন যে আচ্ছা আগে কোর্সটা কিনি, কোর্সটা কিছুদিন করার পরে আমি বইটা অর্ডার দিতে চাই, সেটাও তোমরা করতে পারবা। এখান থেকে তোমরা হচ্ছে এগিয়ে যান বাটনে ক্লিক করে তোমরা কোর্সটা কিনে ফেলবা। প্রথমে শুরু করুন, যেখানে যেখানে সবুজ বাটন পাবা সেগুলো ক্লিক করে কিনে ফেলবা। পরবর্তীতেও তুমি কোর্সের ভিতর থেকেও চাইলে, মানে শুরুতেও যদি কোনো কারণে তুমি বইটা না কিনো, পরবর্তীতেও তুমি বইটা কিনতে পারো, সমস্যা নাই। বাট আমাদের এইচএসসি 26 এর ক্ষেত্রে বই পাওয়ার জন্য কোর্সে থাকতেই হবে। ওকে, ঠিক আছে। চলো এইবার সরল বাক্য তো বুঝে ফেললাম, এইবার চলো আমরা পরের ক্যাটাগরিটাতে চলে যাই। এরপরে আমরা দেখবো হচ্ছে, ওকে এবার একটা পোল আছে, পোলটা একটু দেখে নেই, পোলটা দেখি পারি কিনা। পোল 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 সরল বাক্য কোনটা, আমি একটা তোমাদের অপশন দিয়ে দিচ্ছি অ্যাপে। তার আগে প্রশ্নটা দেখি, সরল বাক্য কোনটি? ক, যা করবার তা করছি। খ, তুমি যা বললে তাই ঠিক। গ, সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ। এবং ঘ, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন? ওকে, আমি এবার একটু পোলটা দিয়ে দিই। ইয়াস, দিয়ে দিলাম পোলটা। আইনান বলছে স্যার 25 ব্যাচের কি ক্লাস আছে স্কেডিউলে? 25 ব্যাচের জন্য আমাদের ফাইনাল রিভিশন লাইভ আসছে সামনে। আর তোমাদেরকে আমরা 4টা ফ্রি কোর্স করাবো, বাংলা, ইংলিশ, আইসিটি, কলেজ অ্যাডমিশন, সবগুলো ফ্রি কোর্স হবে। তো তোমাদের নিয়ে আমাদের সামনে অনেক প্ল্যান আছে, বাট আজকে ক্লাসে এইচএসসি 26 ব্যাচের জন্য। বলো এটা কি হবে? সরল বাক্য কোনটা? হ্যাঁ, পোলটা দিয়ে দিয়েছি, দেখি পোলে তোমরা অপশন দাও। অপশন পিক করো, সিলেক্ট করো।
যারা যারা আজকে আমাদের কাছে প্রথমবারের মতো এসেছো তারা মনে হয় প্রথমবারের মতো পোল অপশনটা ইউজ করছো, দেখো তো মজা লাগে কিনা। এরপর আমরা লিডার বোর্ডও দিয়ে দিব, আমরা বলে দিব কে প্রথম হয়েছে। সঠিক উত্তর তো অনেকেই দিতে পারে, কিন্তু কে সবার আগে সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য কিন্তু আলাদা স্পেশাল মর্যাদা আছে। কি হবে কারেক্ট আনসার? ক্লাসে বলা লাগবে না, মানে ক্লাসের কমেন্টে বা ক্লাস ডিসকাশনে এটা বলা লাগবে না, তোমাদেরকে পোলটা দিয়ে দিয়েছি, দেখো তোমরা পোলটা অ্যাপে পেয়ে যাবা। কারেক্ট আনসার কোনটা? অনেকেই সঠিক উত্তর দিয়েছে, কারেক্ট আনসার হচ্ছে ডি, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন। ওকে, আমি দেখি তো ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো। ফার্স্ট হয়েছে সাবিনা ইয়াসমিন, সেকেন্ড হয়েছে তোয়াহা আমাদের নিয়মিত শিক্ষার্থী, এবং থার্ড হয়েছে বৈশাখী। তোমাদের তিনজনকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, ভেরি গুড, যারা যারা সবার আগে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। ওকে, তারপরে দেখি, এইবার আমরা দেখবো হচ্ছে জটিল বাক্য। আচ্ছা, জটিল বাক্য বোঝার ক্ষেত্রে আমি সবসময় একটা গল্প বলি, সেই গল্পটা তোমাদেরকে বলি, দেখো ভালো লাগে কিনা। রেডি তো? গল্প শোনার জন্য রেডি তো? শুনো, ছোটবেলায় আমার দুইজন বন্ধু ছিল। ছোটবেলায় আমার কয়জন বন্ধু ছিল? আসলে অনেক বন্ধু ছিল, মানে স্পেসিফিক্যালি আমি দুইজন বন্ধুর কথা বলবো। তো এইটা আমি, ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম, আর এইটা আমার একটা বন্ধু, এটা আমার আরেকটা বন্ধু, এটা লাল বন্ধু, এটা সবুজ বন্ধু। আচ্ছা, আমাকে মধ্যে আঁকি তাহলে ভালো হবে। ওকে, এটা এটা আমি, এটা আমি, আমার নাম হচ্ছে ফারহান সাকিব অয়ন, এফএসএ বলে মানুষ, এফএসএ। এটা আমার দুইজন বন্ধু, নাম প্রকাশ করছি না। লাল বন্ধু, সবুজ বন্ধু। তো লাল বন্ধুকে আমি বললাম, দোস্ত তুই তো অমুক স্যারের কাছে পড়িস, নোটটা একটু দিস। তো আমাকে লাল বন্ধু বলল, আমি বাংলা নোট তোকে দিব যদি তুই আমাকে ইংলিশ নোট দেস। আমি ভাবলাম আরে কি বিপদ, তোর কাছে এখন যেটা চাইছি তুই এটা দে। তার মানে ওকে আমি যখন এই বন্ধুর কাছে চাইলাম একটা জিনিস, ও বললো যে এটার বদলে ওকে আরেকটা জিনিস দিতে হবে। আচ্ছা, ভালো কথা, এই 1 নাম্বার ঝামেলা। তার মানে কি করলো, ও একটা শর্ত আরোপ করলো। বন্ধুত্বে কি করলো? একটা শর্ত আরোপ করলো, শর্ত নাম্বার 1। এইবার আমার সবুজ বন্ধুর পালা। সবুজ বন্ধুকে বললাম, দোস্ত তুই তো সমাজ পড়িস, সমাজ নোটটা আমাকে দিস। তো আমার সবুজ বন্ধু বললাম যে ঠিক আছে নে, কোনো প্রশ্ন করা ছাড়াই, যে না তুই এটা দিবি আমাকে, ওইটা দিবি, বা না তোকে দেওয়া যাবে না, আমি আমি নিজে কষ্ট করে ফটোকপি করে আনছি, তোকে দেওয়া যাবে না, হ্যাঁ, এত কিছু বলে না, আমাকে সরাসরি দিয়ে দিছে শর্ত ছাড়া, শর্ত মুক্ত। ভালো কথা। এরপর পরীক্ষার হলে আবার দেখা বন্ধুদের সাথে, পরীক্ষার হলে বন্ধুদের সাথে আবার দেখা। এই বন্ধুকে বললাম, দোস্ত 19 নাম্বারের উত্তর কত, এমসিকিউ 19 কত? তো আমার এই বন্ধু বললো, কি লাল বন্ধু বলে কি, তোকে আমি 19 বলবো, মানে বেঞ্চের এক পাশ থেকে, এক কলাম থেকে আরেক কলামে বলছে, তোকে আমি 19 নাম্বারের উত্তর তখনই বলবো যখন তুই আমাকে 38 নাম্বারের উত্তর বলবি। আমি বলি আরে বিপদ, 19ও পারি না 38ও পারি না, কেমনে এখন পারবো? অ্যাটলিস্ট তুই তো 19 পারস, তুই 19টা দেখাইলে তো আমি অ্যাটলিস্ট একটা নম্বর বেশি পাই। তো হ্যাঁ, আমারে দেখাইলো না। এই যে আমার লাল বন্ধু, এই বন্ধু আবার শর্ত আরোপ করলো, শর্তযুক্ত করলো, দেখাইলো না আমাকে পরীক্ষায়। এইদিকে আমার আরেক বন্ধু, এখন 19 নাম্বার যেহেতু আমার এই বন্ধু দেখায়নি, আমার এই বন্ধুকে বললাম, দোস্ত তুই কি 19 পারস? তো এই বন্ধু বললো যে দোস্ত ওরকম তো শিওর না, তবে আমি গ দাগাইছি, তুইও গ দাগাইতে পারস। মানে অন্য কেউ যদি তোকে শিওর করতে না পারে, লাল বন্ধু যদি তোকে শিওর করে না বলতে পারে গ হবে নাকি হবে না, তাহলে তুই আমি যেটা দাগাইছি ওটা দাগাই দে। আবারও আমার বন্ধু কিন্তু শর্ত মুক্ত বন্ধুত্বের পরিচয় দিল, শর্ত মুক্ত বন্ধুত্বের পরিচয় দিল। এরপরে চিন্তা করো তো, এই যে আমার দুইজন বন্ধু, একজন হচ্ছে লাল বন্ধু, আরেকজন হচ্ছে সবুজ বন্ধু, এই দুই বন্ধুর মধ্যে কি হইলো, আমার লাল বন্ধুর সাথে সম্পর্কটা কি হয়ে গেল, জটিল হয়ে গেল। কেন জটিল হয়ে গেল? কারণ লাল বন্ধু হচ্ছে শর্ত
যুক্ত লাল, সরি, হ্যাঁ লাল বন্ধু হচ্ছে, লাল বন্ধুকে যেটাই বলে সে কি করে, সেটার মধ্যে জটিলতা তৈরি করে। তার মানে আমাদের মধ্যে সম্পর্কটা শর্তের সম্পর্ক, আমাদের মধ্যে সম্পর্কটা জটিল সম্পর্ক। সজীব বলেছে লাল বন্ধু আসলেই খারাপ, এই জন্যই লাল বন্ধু বলেছি, নাম বলে নেই। একজন বলেছে বঙ্গবন্ধু, আরে বঙ্গবন্ধু না, লাল বন্ধু আর সবুজ বন্ধু। বাবা মোস্তাফিজুর বলেছে দূরত্ব শুধু কিলোমিটারের হিসাব, ভালোবাসা তো হৃদয়ে থাকে। কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তুমি, গ্রামীণফোন না রবি? এরশাদ, আরে আরেক পণ্ডিত এরশাদ বলেছে ভাইয়া পরীক্ষাতে 38 নাম্বার নেই। শুনো, পণ্ডিতের পণ্ডিত, আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম আমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হতো 6টা, আমাদের এমসিকিউ ছিল 40টা, আমাদের 38 নাম্বার ছিল না? আচ্ছা, তাহলে এই পুরো গল্পটা থেকে আমাদের একটা কি টেক অ্যাওয়ে আছে, সেটা হচ্ছে সম্পর্ক তখনই জটিল হয় যখন সম্পর্কে শর্ত যুক্ত হয়। বুঝছো? সম্পর্ক তখনই জটিল হয় যখন সম্পর্কে শর্ত যুক্ত হয়। একই রকম ভাবে বাক্য তখনই জটিল হয় যখন বাক্যে শর্ত যুক্ত হয়। বাক্য তখনই জটিল হয় যখন বাক্যে শর্ত যুক্ত হয়। একটু যদি এক্সাম্পল দেখাই, আমার একটা ছোটবেলার ফেভারিট, আরেকটা ফেভারিট এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। অথবা আরেকটা পড়াতো আমাদেরকে, ইফ ইট রেইনস উই উইল প্লে। ফুটবল খেলবো তো, তাই বৃষ্টি হলে ভালোই হয়, যদি বৃষ্টি হয় তাহলে আমরা খেলবো। তার মানে কি, যদি বৃষ্টি না হয় তাহলে আমরা খেলবো না। এই বাক্যটা যদি দেখি, ইফ ইউ কাম আই উইল গো, তার মানে যদি তুমি আসো তাহলে আমি যাব। দ্যাট মিনস যদি তুমি না আসো তাহলে আমি যাব না। তার মানে বাক্যে দুইটা পার্ট, ইফ ইউ কাম আই উইল গো। এই পার্টটা ইন্টারডিপেন্ডেন্ট কিসের মাধ্যমে? শর্তের মাধ্যমে। ইফ ইট রেইনস উইল প্লে কিসের মাধ্যমে? শর্তের মাধ্যমে। বুঝতে পেরেছি? যদি শর্ত থাকে তাহলে বাক্যটা হয়ে যাবে জটিল। ক্লিয়ার? এতটুকু এতটুকু বুঝতে পেরেছি? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার বলো। এরপর আমরা আমাদের গল্পের আলোচনা শেষ। মজায় মজায় আমরা কিন্তু জটিল বাক্য অলরেডি শিখে ফেলেছি। এক্সাম্পল দেখালে বুঝবা যে এতক্ষণ কোনগুলোকে আমি জটিল বাক্য বলছিলাম। মিলন বলছি ইফ ইউ কাম আই উইল গো, একটা কমা হবে, কমা না দিলে কিন্তু জটিল বাক্য হবে না। ক্লিয়ার? শাহর আতুল ইসলাম নিশা বলেছে বাংলা ক্লাসে ইংলিশ। আমি কিন্তু ইংলিশ ভালোই পারি, খারাপ না। লিমন বলছে মাই ফার্স্ট ক্লাস। কেমন লাগছে লিমন তোমাদের আমার সাথে তোমার প্রথম ক্লাস? নাইমা ভালো একটা এক্সাম্পল দিয়েছে, যদি ট্রেন আসে তাহলে আমি যাব। ক্লিয়ার ভাইয়া? ওকে, চলো এইবার আমরা আমাদের আলোচনা চলে যাই জটিল বাক্য। যেই বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বলে। ওরে বাবা, এত কঠিন কথা তো আমাদের মনে থাকবে না, আমি একটু এক্সাম্পলে চলে যাই। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। তার মানে যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি সুখ লাভ করবা। বাকি দুইটা পার্ট, পার্ট 1 পার্ট 2। পার্ট 2 কিন্তু পার্ট 1 এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে সুখী হওয়া কিসের উপর ডিপেন্ডেন্ট? সুখী হওয়া হচ্ছে পরিশ্রমের উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? ক্লিয়ার কিনা বলো। এই কঠিন জিনিসটা যদি নাও বুঝো সমস্যা নাই, আমি যদি তোমাদেরকে একটু সিম্পল করে বলে দিই জটিল বাক্যে কি হয়। জটিল বাক্যে এই যে এখানে বলা আছে, আমি তারপর আর একটু সিম্পল করে বলে দিই। জটিল বাক্যে বাক্যটা স্পষ্টত দুইটা খণ্ডে বিভক্ত থাকে এবং দুইটা খণ্ডের মধ্যে কি থাকে? দুইটা খণ্ডের মধ্যে একটা কমা থাকে, কমা থাকে। এবং তারা কি দ্বারা সম্পর্কিত? তাদের মধ্যে একটা শর্তের সম্পর্ক বিদ্যমান, শর্ত দ্বারা। তার পাশাপাশি সাপেক্ষ সর্বনাম থাকে, যেমন যে, সে, যারে, তারে, যেখানে সেখানে, যখন তখন, যদিও তবু ইত্যাদি থাকে। বুঝছো জটিল বাক্য ক্লিয়ার কিনা? দেখো, তুমি আসলে আমি যাব, না আসলে আমি যাব না। এক্সাম্পলটা দেখো, তুমি আসলে আমি যাব, না আসলে আমি যাব না। সিম্পল। ক্লিয়ার?
কেমন লাগলো আমার ক্লাস বলো? নিনজা টেকনিকে খুশি? যারা এর আগে আমার ক্লাস করো নাই, আমি একটু বলি যে এটা আমাদের ফ্রি ক্লাস দেখে তোমাদেরকে ইমপ্রেস করার জন্য বাড়তি ভাবে কোনো এফোর্ট দিয়ে পড়াচ্ছি না, আমি এভাবেই পড়াই ক্লাসে। যেমন তোয়াহা আমাদের রেগুলার স্টুডেন্ট, তোয়াহা বলতে পারবে যে আমি কিন্তু এইভাবেই পড়াই। কুইজ দিব আনাস, অপেক্ষা করো, কুইজ আসছে সামনে, এক গাদা কুইজ আছে আমাদের ক্লাসে, তো টাইম বাকি আছে, কুইজ দিব আনাস, অপেক্ষা করো। ক্লিয়ার এতটুকু? জটিল বাক্য বুঝে ফেলেছি? জটিল বাক্য বুঝে ফেলেছি, ভেরি গুড। চলো তারপরে আমরা দেখবো হচ্ছে ওকে কুইজ, ঠিক আছে দেখি এইবার আনাস চেয়েছে কুইজ, এবার একটা কুইজে যাই। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, কোন ধরনের বাক্য? ওকে দেই কুইজ স্টার্ট করে। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, এটা একটা গান আছে কিন্তু। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, কোন ধরনের বাক্য? সরল, জটিল, যৌগিক নাকি খণ্ড? আচ্ছা একটু যদি বলি, সরল বাক্য এটা হবেই না। কেন? কারণ এখানে আসলে আমি আলাদা করে কোনো কর্তাও দেখতে পাচ্ছি না, সাবজেক্টও দেখতে পাচ্ছি না, সমাপিকা ক্রিয়াও বুঝতে পারছি না, তো সরলটা বাদ দিলাম। খণ্ডবাক্য এটা আসলে না। খণ্ডবাক্য হচ্ছে যদি শুধু একটা পার্ট থাকতো সেটাকে বলা হতো খণ্ডবাক্য, যদি শুধু এই পার্টটা থাকতো তাহলে এটাকে বলা হতো খণ্ডবাক্য। তো খণ্ডবাক্য হবে না। যৌগিক বাক্য হতে পারে যৌগিক বাক্য হতে পারে, কিন্তু এইখানে দেখো যদি তারা নাই চিনি গো সে কি আমায় নেবে চেনে, তার মানে আমি যদি তাকে না চিনি সে কি আমাকে চিনবে, তার মানে আমি তাকে চেনার উপর নির্ভর করছে সে কি আমাকে চিনবে কিনা সেটা। অর্থাৎ এখানে কি আছে, এই দুইটার মধ্যে একটা শর্ত আছে। আর বলেছিলাম কি দুইটা অংশ আছে, দুইটা অংশ অবশ্য যৌগিক বাক্যতে থাকে, বাট একটু বোঝার সুবিধার্থে দেখে নাও দুইটা অংশ আছে। তাহলে কোনটা হওয়া উচিত? জটিল। ক্লিয়ার? ভেরি গুড, মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছো। আমি দেখি নেই তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। ফার্স্ট হচ্ছে মোসাম্মদ মিম, সেকেন্ড হচ্ছে হাসান আল রাফি এবং থার্ড হচ্ছে জুবায়ের হুসাইন। তোমাদের তিনজনকে অনেক অনেক কংগ্রেচুলেশন। বাকিরাও কিন্তু তোমাদের সিরিয়াল গুলো দেখে ফেলতে পারবা। ওকে দেখে নাও। এরপর আমরা দেখবো হচ্ছে সহজ একটা বাক্যের প্যাটার্ন, সেটা হচ্ছে যৌগিক বাক্য। এরপর আমরা দেখবো হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কোনটা? যৌগিক বাক্য মানে কি? যৌগিক এই নামটার মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে যোগ। কি আছে? যোগ। আচ্ছা যৌগিক বাক্যে কি আছে? যৌগিক বাক্যে আছে হচ্ছে যোগ। তার মানে যৌগিক বাক্য যোগ করে অথবা যুক্ত করে। কি দিয়ে যুক্ত করে? যৌগিক বাক্য কি দিয়ে যুক্ত করে জানো? ও, এবং, আর, তবু, কিন্তু, এমনকি কমা দিয়েও যুক্ত করে। তার মানে বাক্যে দুইটা আলাদা আলাদা পার্ট থাকবে, দুইটা পার্টকে ও এবং তবু কিন্তু আর অথবা কখনো কখনো কমা দিয়ে যুক্ত করা হবে। যুক্ত করা হলে সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক বাক্য। এক্সাম্পল দেখি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দুই বা ততোধিক সরল বাক্য, তার মানে এখানে যে দুইটা পার্ট দেখো আমাদের, এই যে পার্টটা আছে যদি তারা নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, এখন এখানেও তো দুইটা পার্ট আছে। তোমরা আমাকে বলতে পারো ভাইয়া জটিল বাক্যতেও দুইটা পার্ট আছে, যৌগিক বাক্যতেও দুইটা পার্ট আছে, তাহলে বুঝবো কিভাবে? দুইটা পার্ট দেখলেই আমি বুঝবো কিভাবে যে এটা আসলে কি জটিল হবে নাকি যৌগিক হবে? আমি তো বরং দুইটা পার্টওয়ালা বাক্য দেখে বুঝবো যে এটা সরল বাক্য হবে না। কিন্তু দুইটা পার্টওয়ালা বাক্য দেখে আমি বুঝবো কিভাবে যে এটা কি জটিল নাকি যৌগিক? বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যে দুইটা পার্ট আছে না আলাদা আলাদা করে, এই দুইটা পার্ট নিজেরাই সরল বাক্য হবে। কার ক্ষেত্রে? আলাদা আলাদা করে এই দুইটাই সরল হবে যৌগিক বাক্যের ক্ষেত্রে। যৌগিক বাক্যের ক্ষেত্রে এই দুইটি আলাদা আলাদা করে সরল বাক্য হবে। বুঝতে পেরেছো? যদি তারা নাই চিনি গো, এটা কি সরল? এটা তো সরল না। তার মানে এই কারণেই এইটা যদি সরল হতো, মানে এই পার্টটা যদি সরল হতো, এই পার্টটাও যদি সরল হতো, তাহলে কিন্তু এইটা এই কমাটার কারণে এটা হয়ে যেত যৌগিক।
এখন এখানে দেখো, দুই বা ততোধিক সরল বাক্য একসাথে গঠিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। এবং এই বাক্যগুলো যুক্ত হয় কিসের মাধ্যমে? এই যে এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, তারপর ইত্যাদি দ্বারা সংযুক্ত হয়ে থাকে। যেমন চোর থেকে এসেছিল কিন্তু সংযোজক কিছু নেয়নি, তাহলে এটা কি হবে? এটা একটা যৌগিক বাক্য হবে। ক্লিয়ার? আচ্ছা মনিরা, পেয়ে যাবা, সিরিয়াল বাই সবাইকে ডেলিভারি দেওয়া হচ্ছে, তুমিও পেয়ে যাবা, কোনো চিন্তার কিছু নেই। তোমাদের বইগুলো যদি আমরা ডেলিভারি না করে নিজেদের কাছে জমিয়ে রাখি তাহলে বরঞ্চ আমাদের ক্ষতি বেশি। কারণ তোমাদের বইগুলো যদি ইঁদুরে কেটে ফেলে বা তেলাপোকা ডিম দিয়ে দেয়, তাহলে তোমরা বইগুলো নিবা? তখন তো নিবা না, তখন তোমাদের জন্য আবার নতুন করে বই ছাপাতে হবে। তার মানে আমরা নিজেরাই চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তোমাদের অর্ডার করা বইগুলো ডেলিভারি দিয়ে দিতে। ক্লিয়ার? জি মিলন, ক্লাসের চেয়ে তোমার এই বিষয়ে আগ্রহ বেশি কেন? বুঝতে পেরেছি এবার। ক্লিয়ার হলে এবার ক্লিয়ার লিখে বলো ভাইয়া। তার মানে আজকের একটা ক্লাস থেকে আমরা সার্থক বাক্যের গুণগুলো শিখে ফেললাম, সরল বাক্য কাকে বলে শিখে ফেললাম, সরল বাক্য আইডেন্টিফাই করতে চিনে ফেললাম, জটিল বাক্য শিখে ফেললাম, জটিল বাক্য আইডেন্টিফাই করতে পারলাম, এখন যৌগিক বাক্যটা ফাইনালি শিখে ফেলেছি। ডান? ভেরি গুড, রাইসা বলছে বই পেয়েছে। ওকে, আচ্ছা যারা বই এখনো পাও নাই সমস্যা নেই, বই পাবা। আমরা সবার বই, মানে আমাদের কাছে বই অর্ডার এসেছে 15,300। সো আমরা সবার বই আসলে পাঠিয়ে দিয়েছি, আমাদের এখান থেকে একটা বইও নাই। না সরি, থুকু, একটা বই আছে আমার নিজের যে কপিটা সৌজন্য সংখ্যা, ওই বইটা আমার কাছে আছে। এছাড়া সব বই পাঠিয়ে দেওয়া হয়েছে, সবগুলো সিরিয়াল বাই পেয়ে যাওয়া। আচ্ছা, আয়াত বলছে বই কি টাকা দিয়ে অর্ডার করতে হবে কিনা? বইটা আসলে আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড। তুমি যদি আমাদের কোর্সটা পারচেস করো 16910 নম্বরে কল দিয়ে তুমি যদি বলো যে বাংলা বই সহ কোর্সটা পারচেস করবো, তাহলে কোর্সের মধ্যে তুমি পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, চলো এরপরে দেখি। রাজা আছেন কোটালের দোহাই কেন কোন ধরনের বাক্য? দেখি এটা পারি কিনা। 3 নম্বর। ওকে ডান। মোহাম্মদ জোবাইর বলছে ভাইয়া কোর্সগুলো কি বোর্ড পরীক্ষা পর্যন্ত চালু থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ। এমনকি আমাদের এই কোর্সে আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে দেই, আমাদের যে এইচএসসি 26 ব্যাচের যে কোর্স, এই এইচএসসি 26 এর কোর্স হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে সোমবার আর বুধবার। তো সোমবার আর বুধবার আমাদের যে পেইড কোর্সে ক্লাস হয়, তার পাশাপাশি ওই সপ্তাহেই, শুধু বাংলার কথা বলছি না, অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে ইংলিশ, ম্যাথ, বায়োলজি, সবগুলা সাবজেক্টের ক্ষেত্রেই একটা সপ্তাহে যেই টপিকটার উপর ক্লাস হয়, ওই সপ্তাহেই যেই যেই টিচার ক্লাস নিয়েছেন তিনি আবার সেই টপিকের উপরে কিউএনএ ক্লাস নেয়। তো আমি রমজানের বাইরে যদি একটু আমাদের টাইম টেবিলটা বলি, সেটা হচ্ছে আমরা ক্লাস নেই হচ্ছে সোমবার আর বুধবার। রমজানের বাইরের টাইমিং বলছি, এখন একটু পরিবর্তিত হয়েছে। সোমবার আর বুধবার আমরা ক্লাস নেই হচ্ছে 4টা 30 থেকে 6টা পর্যন্ত। এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের অ্যাপ ক্লাস। এর পাশাপাশি মনে করো এই সোমবার আর বুধবার যদি আমি ক্লাস নেই, তাহলে কিন্তু আমি আবার বৃহস্পতিবার রাত 10টায় কিউএনএ ক্লাস নেই, গুগল মিটে অথবা জুমে ক্লাস নেই, যেখানে সরাসরি স্টুডেন্টরা মুখে প্রশ্ন করতে পারে যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, ভাই এটা আরেকবার বুঝাই দেন। তার মানে আমাদের পড়াটা সোমবার বুধবারে আমরা যা পড়ছি সেটার উপর আমরা আবার বৃহস্পতিবার ক্লাস নিয়ে ফেলছি, একটা কিউএনএ ক্লাস। তো সকল কনফিউশন আমরা দূর করে দিচ্ছি, সকল। গোলাম রিয়াজ উদ্দিন আহমেদ বলছে ভাইয়া আমার নাম বলেন, আমি 7তম হয়েছি। ওকে ঠিক আছে, তো আহা বলছে 10তম হয়েছে। আমাদের কিউএনএ ক্লাসগুলো কারা কারা করেছো তারা একটু কমেন্টে বাকিদের বলো তো, যে কিউএনএ ক্লাসগুলো তার সবগুলো বই কি থাকবে কিনা। আরফা বলেছে কোর্স কিনবে, তার সবগুলো বই কি থাকবে কিনা। আসলে বাংলা কোর্স কিনলে তো তুমি ইংলিশের বই পাবা না, তোমাকে সবগুলো বই পাওয়ার জন্য সবগুলো কোর্সে এনরোল হতে হবে, বা আমাদের যে বান্ডেল রয়েছে সেখানে এনরোল হতে হবে।
না মোহসেনা উর্মি, আমাদের বই শুধু বই কোর্স ছাড়া কেনার সুযোগ আসলে নাই। ওকে, সো এটার উত্তর কি? রাজা আছেন কোটালের দোহাই কেন, এটা কি হবে? যৌগিক, যৌগিক বাক্য, তাই তো? ফার্স্ট সেকেন্ড থার্ড দেখে নেই। ফার্স্ট হয়েছে খাদিজা আক্তার, সেকেন্ড হয়েছে সাইয়েদা সাবিহা, থার্ড হয়েছে মোহাম্মদ আল আমিন সরকার। তোমাদের তিনজনকে অনেক অনেক কংগ্রেচুলেশন। আচ্ছা, ইশাদ বলেছে আমার অনেক বেশি কনফিউশন লাগছে। কোথায় কনফিউশন? ইশাদ বলো, আমাকে বলো, তোমার কনফিউশন দূর করে দিচ্ছি। হ্যাঁ, মিম বলেছে আমি কিউএনএ ক্লিয়ার করি। ওকে, মিলন বলেছে ভাই আমি 82। হ্যাঁ, খালি কমেন্টে যদি লিখো ভাই আপনি রোজা রাখছেন রোজা রাখছেন, তাহলে কুইজের উত্তর দিবা কিভাবে মিলন? উর্মি বলছে ভাইয়া আজকে ক্লাসে স্লাইড পাবো কিভাবে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, আজকের ক্লাসের স্লাইড আর আজকের ক্লাসের যে রেকর্ডটা, এটা তোমরা পাবা 10 মিনিট স্কুলের অ্যাপ আর ওয়েবসাইটে। কিন্তু অ্যাপ আর ওয়েবসাইটের কোথায় গেলে পাবা? সো যে লিংকটা তোমাদের দরকার, এই লিংকটা আমি তোমাদের যে গ্রুপটার কথা বলেছিলাম, এইচএসসি 26 স্টার স্টুডেন্টস, এই গ্রুপে আমি আজকের ক্লাস রেকর্ড আর হচ্ছে স্লাইড, মানে ক্লাস রেকর্ড আর স্লাইড, যে লিংকে গেলে পাবা, এই লিংকটা তোমাদেরকে কোন গ্রুপে দিয়ে দিব? তোমাদের সাথে আমার যোগাযোগের পরবর্তী মাধ্যম হচ্ছে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস, এই গ্রুপটা, এই গ্রুপে দিয়ে দিব। খুশি? এবার বুঝছি। ভাইয়া ফ্রি ক্লাস কি সবসময় চালু থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা আমাদের প্ল্যান আছে যে ফ্রি ক্লাসটা কন্টিনিউ করার। সামি আক্তার বলছে আমরা কিউএনএ ক্লাসে অনেক মজা করি। আচ্ছা ঠিক আছে, তোমাদের মজা আর আমার হয় সাজা। ওকে, তারপরে যদি একটু দেখি, এখন বাক্যের আরো কিছু শ্রেণী বিভাগ আছে, যেমন বাক্যের সক্রিয় আর অক্রিয় বাক্য কাকে বলে। বাক্যে যদি ক্রিয়াপদ থাকে তাহলে সেটাকে বলে সক্রিয় বাক্য, বাক্যে যদি ক্রিয়াপদ না থাকে তাহলে সেটাকে বলে হচ্ছে অক্রিয় বাক্য। এইগুলো সাধারণত আমরা অ্যাডমিশনের জন্য পড়াই। আমাদের কোর্সে কিন্তু আমরা এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাই কভার করি আমাদের পেইড কোর্সে। বাট আজকে যেহেতু একটা ফ্রি ডেমো ক্লাস, অনেকেই প্রথমবারের মতো এসেছে, এই জন্য আমি আসলে আর অ্যাডমিশনের পড়াটাতে ঢুকছি না। বাট অ্যাডমিশনের পড়াও কিন্তু আমরা একই কোর্সে একই ক্লাসে পড়াই, যাতে করে তোমরা এগিয়ে থাকতে পারো। অ্যাডমিশনের সময় প্রিপারেশনের জন্য এইচএসসি পরে 3 মাস সময় পাওয়া যায়। তুমি যদি আগে থেকে অ্যাডমিশনের ডিফিকাল্টি লেভেল সম্পর্কে আইডিয়া না রাখো, এখন যেহেতু অনেক কম্পিটিশন বেড়েছে, তুমি যদি আগে থেকে ওয়েল প্রিপেয়ার্ড না হও তাহলে কিন্তু অ্যাডমিশনে ভালো করাটা কঠিন, বুঝছো? জি মিলন, এটা একটা ফেসবুক গ্রুপ। সামিয়া আক্তারের নাম বলা হলো কারণ সামিয়া আক্তার 25তম হয়েছে। ওকে, তারপরে দেখি, সক্রিয় বাক্যের আলাপ আজকে করছি না, বাট ক্লাসের স্লাইডে থাকবে। এখন এগুলো যদি একটু সিম্পল ভাবে আমরা দেখে নেই, বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে 4টা ভাবে ভাগ করা যায়। বিবৃতি সূচক, হ্যাঁ ভাইয়া আমাদের কি বোর্ডের প্রশ্ন সমাধান করানো হবে? কোর্সে আমরা বোর্ড প্রশ্ন সলভ করি, বাট আজকের ক্লাসে ওরকম আলাদা করে বোর্ড কোশ্চেন নাই আর কি। হ্যাঁ, এটা একটা ফেসবুক গ্রুপ। দেখো, বিবৃতি সূচক বাক্য। বিবৃতি সূচক বাক্য মানে কি? মানে হচ্ছে বেসিক্যালি একটা স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট যে সকল বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় সেগুলোকে বিবৃতি সূচক বাক্য বলে। মানে নরমালি যখন কোনো কিছু একটা বিবরণ দেওয়া হয়, বিস্তারিত বলা হয়, কোনো কিছু এক্সপ্লেইন করা হয়, মানে আলাদা করে যেটাকে তুমি প্রশ্নবাচক বলতে পারবা না, বা যেটাকে তুমি হচ্ছে বিশেষসূচক বাক্য বলতে পারবা না, সাধারণত এই বাক্যগুলোকে একদম জেনারেল বাক্য, যেগুলো জেনারেল বাক্যগুলোই হচ্ছে বিবৃতি সূচক বাক্য। আশিক সরকার বলছে ভাই আপনি কোথায় পড়ালেখা করেন? আমি পড়ালেখা শেষ করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আশিক সরকার বলছে ওর আজকে ফার্স্ট ক্লাস, যাদের যাদের প্রথম ক্লাস বলেছি, কিন্তু আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস গ্রুপ, এই গ্রুপটাতে যদি তোমরা পোস্ট করে দাও, আমি কিন্তু তোমাদের সবার যেই রিভিউ গুলো সেগুলো চেক করে দেবো, যে বুঝবো যে আসলে ক্লাসটা কেমন তুমি বুঝতে পেরেছো। জিদনি বলছে ওর নামটা বলতে, বললাম জিদনির নামটা। আচ্ছা দেখো,
আমরা রোজ বেড়াতে যেতাম, অথবা তারা তোমাকে ভোলেনি। তার মানে এই বিবৃতিবাচক বাক্যের মধ্যে আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে হ্যাঁ বাচক, একটা হচ্ছে না বাচক। একটা হচ্ছে পজিটিভ বোঝায় আর একটা নেগেটিভ বোঝায়। ওই যে একটু আগে আমরা একটা প্রশ্ন সলভ করেছিলাম যে আরমান মিথ্যাবাদী, তো আমি বলছিলাম যে আরমান সত্যবাদী নয়। তাহলে দেখো এই যে আরমান মিথ্যাবাদী, এইটা একটা অস্তিবাচক বা এটা একটা হ্যাঁ বোধক বা পজিটিভ সেন্টেন্স। অন দ্য আদার হ্যান্ড আরমান সত্যবাদী নয়, এই যে নয়টা, এটা একটা নেগেটিভ বা এটা একটা নেতিবাচক বা এটা একটা না বোধক বাক্য। সিফার বলছে ভাইয়া ফ্রি ক্লাস করছি, অনেক ভালো লাগছে, ইনশাল্লাহ পেইড কোর্সে চলে আসলে আরো বেশি ভালো লাগবে, কারণ তোমাদের পেইড কোর্সে আমার পাশাপাশি ফার্সিম ভাইয়াও ক্লাস নেয় এবং আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন বাংলাদেশের একদম সেরা শিক্ষকদের একজন বাংলার সবুজ ভাই, ওয়াহিদুজ্জামান সবুজ ভাই, তিনিও আমাদের সাথে জয়েন করেছেন। সো যদি আমাদের এই কোর্সে জয়েন করো, ইনশাল্লাহ ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স তোমরা পাবা। আচ্ছা, রুনা আক্তার বলছে ওর একটা মেসেজও আমি রিপ্লাই দিই নাই। বিশ্বাস করো রুনা, তোমার প্রথম কমেন্ট দেখলাম এটা। ওকে। আনাজ বলছে আমার ভাই যাবি 50তম ব্যাচ, আমার ব্যাচ ছিল 46, মানে তোমার ভাইয়ের 4 ব্যাচ সিনিয়র আমি। ক্লিয়ার? আচ্ছা, এখন এরপর দেখি হচ্ছে প্রশ্নসূচক বাক্য। আচ্ছা, এখানে একটা যে একটু বলে দেই, সেটা হচ্ছে হ্যাঁবাচক বাক্যকে বলা হয় হচ্ছে, হ্যাঁবাচক বাক্যকে বলা হচ্ছে অস্তিবাচক। অস্তিবাচক বাক্য। আর এই যে না বোধক যে বাক্য, সেগুলোকে বলা হচ্ছে নেতিবাচক। নেতিবাচক বাক্য, বুঝতে পেরেছি? ওকে, তারপর দেখি প্রশ্নসূচক বাক্য, সবচেয়ে সহজ, বাট লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতেই হবে। একটা প্রশ্নবোধক চিহ্ন যদি তুমি বাক্যের শেষে না দাও, তাহলে সেটা প্রশ্নসূচক বাক্য হবে না। তার মানে তোমার সবকিছু ঠিক আছে, তোমার নাম কি, আমি বলার সময় তো বললাম, কিন্তু লেখার সময় যদি এই প্রশ্নবোধক চিহ্নটা না দেই, এই প্রশ্নবোধক চিহ্নটা যদি লেখার সময় না দেই, তাহলে এইটা তুমি নম্বর পাবা না, এখানে কাটা খাবা। প্রশ্নসূচক বাক্য এর জন্য প্রশ্নবোধক চিহ্ন ইজ আ মাস্ট, দিতেই হবে, মিস করলে নম্বর কাটা। বুঝছো ক্লিয়ার কিনা? প্রশ্নসূচক বাক্য বুঝছো? প্রশ্নসূচক বাক্য বুঝতে পেরেছো? হ্যাঁ, আলো আক্তারের মেসেজ আমি দেখেছি। তারপরে দেখি অনুজ্ঞাসূচক বাক্য। আচ্ছা, অনুজ্ঞা মানে কি আমি যদি একটু বলি, অনুজ্ঞা আমি যদি ভাঙি, অনুজ্ঞাকে আমি যদি অনুজ্ঞাকে ভাঙি, যদি অনুজ্ঞা আসলে এভাবে গঠিত হয় নাই, তারপরে মনে রাখার সুবিধার্থে তোমাদেরকে একটু দেখাই। অনুজ্ঞাকে আমি ছোটবেলায় ভাঙতাম হচ্ছে এভাবে, অনুরোধ, অনুরোধ যোগ আজ্ঞা, আজ্ঞা মানে হচ্ছে আদেশ, অনুরোধ যোগ আজ্ঞা, অনুজ্ঞা, অনুজ্ঞা, এই যে অনুজ্ঞা, অনুজ্ঞা, তার মানে অর্ডার বা রিকোয়েস্ট। কোন বাক্য দিয়ে যদি কোনো কিছু অর্ডার করা হয়, কোনো আদেশ, নিষেধ, পরামর্শ দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে অনুজ্ঞা। কি? অনুজ্ঞা। ভাইয়া গ্রুপ নেমটা আরেকবার রিপিট করুন। গ্রুপের নামটা হচ্ছে এইচএসসি 26 স্টার স্টুডেন্ট। স্টার, এই যে তোমরা এক একজন সুপারস্টার না, এরকম ওমা এখানে দেখা যাচ্ছে না, স্টার বা স্টার স্টুডেন্টস লিখে সার্চ দাও, তাহলে পাবা এইচএসসি 26 স্টার স্টুডেন্টস। এখন আমি যদি বলি ক্লাসে দুষ্টুমি করো না, এটা একটা অনুজ্ঞাবাচক বাক্য। আমি যদি ক্লাসের শুরুতে যেমন বলি যে, দেখো আমি এক্সাম্পল দিই, ক্লাসের শুরুতে আমি কি বলি, আমার নাম ফারহান সাকিব, আমি তোমাদেরকে 8 বছর ধরে পড়াচ্ছি, এটা একটা বিবৃতিসূচক বাক্য। বিবৃতিসূচক বাক্যের পরে আমি যদি বলি তোমরা আমাকে কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমাদের সাথে আজকে ক্লাসে জয়েন করেছো এবং আমার কথা তোমরা ঠিকঠাক মতো শুনতে পারছো কিনা, আমাকে তোমরা প্রপারলি দেখতে পারছো কিনা, এটা কি? এটা হচ্ছে একটা প্রশ্নসূচক বাক্য। কিছুক্ষণ ক্লাস নেওয়ার পরে আমি বললাম এই আলো আক্তার দুষ্টুমি করবা না, তখন এটা কি? এটা একটা অনুজ্ঞাসূচক বাক্য, কারণ এখানে সরাসরি কোনো কিছু একটা আদেশ করা হয়েছে, আজ্ঞা দেওয়া হয়েছে। ক্লিয়ার? উমি বলেছে ভাইয়া মেসেজ দেখেন না, এই যে দেখলাম তো, কি দেখি না ভাইয়া? অনুজ্ঞা মানে কি? মিলন বলছে অনুজ্ঞা মানে তো বললাম অনুরোধ যোগ আজ্ঞা, অনুজ্ঞা।
পেয়ে যাবা নাইজেল নিকোলাস মার্সার। আমার মনে হয় তুমি তোমার ঠিকানা দেওয়ার সময় ছদ্মনাম ব্যবহার করেছিলে, এই জন্য ডেলিভারি ম্যান ভেবেছে বাবারে বাবা এটা আবার কি ধরনের স্ক্যাম, এই জন্য মনে হয় তোমার বই ডেলিভারি দিতে যায় নাই। ওকে, ঠিক আছে। তারপর দেখি আবেগসূচক বাক্য। কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে আবেগসূচক বাক্য বলা হয়। তার মানে দারুণ, ইয়েস আমরা জিতে গেছি, অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি। তার মানে প্রশ্নসূচক বাক্যের জন্য যেমন প্রশ্নবোধক চিহ্নটা ইম্পর্টেন্ট, আবেগসূচক বাক্যের জন্য এই বিস্ময়সূচক যে চিহ্নটা এটা ইম্পর্টেন্ট। দিস ইজ আ মাস্ট। চিহ্ন না দিলে এটা কিন্তু তোমার বিবৃতিসূচক বাক্য হয়ে যাবে। ডান, বুঝতে পেরেছি, ক্লিয়ার? বাবারে বাবা, এখন সবাই বলা শুরু করেছে কে কোথা থেকে, কে কোথা থেকে জয়েন করছে। এটা তো আমার এখনকার প্রশ্ন ছিল না, এটা জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমি একটা ক্লাসের সাথে কি কি জিজ্ঞেস করি। যেগুলো জিজ্ঞেস করি বা যেগুলো আমি বলি সেগুলা কোন ক্যাটাগরির বাক্য, কোনটা বিবৃতিসূচক বাক্য, কোনটা প্রশ্নসূচক বাক্য। ডান ডান ডান, ঠিক আছে। এরপরে এই যে যেগুলো নিয়ে আলোচনা করছিলাম অস্তিবাচক, নেতিবাচক, এগুলো তোমরা পড়তে পারবা। এবার দেখি কেউ কিছু বলছে না বাক্যটির অস্তিবাচক। দেখো কেউ কিছু বলছে না এই বাক্যটা কিন্তু ইটসেলফ একটা নেতিবাচক বাক্য। এটাকে কনভার্ট করলে কি করতে হবে, মানে এটাকে পজিটিভ করতে বলেছে, তার মানে এটাকে কি করতে বলেছে, এটাকে ইতিবাচক বাক্য বানাতে বলেছে। ইতিবাচক বাক্য বানাতে বলেছে। কেউ কিছু না বলে পারছে না, কেউ কিছু বলছে, কেউ কিছু বলবে, সবাই চুপচাপ। আমি তোমাদেরকে পোলটা দিয়ে দেই। সোহেলি বলেছে আমার বাড়ি দইয়ের শহর বগুড়ায়। কিছু তো পাঠালো না সোহেলি, কিভাবে বুঝবো তুমি বগুড়া? হ্যাঁ, এটার উত্তর বলো তাহলে। কেউ কিছু বলছে না বাক্যটির অস্তিবাচক রূপ কি? এ, কেউ কিছু না বলে পারছে না। বি, কেউ কিছু বলছে। সি, কেউ কিছু বলবে। আর ডি, সবাই চুপচাপ। তার মানে এই যে কেউ কিছু বলছে না, এটার মানে কি বোঝায় বলতো? এটার মানে হচ্ছে এভরিওয়ান এভরিওয়ান ইজ সাইলেন্ট। কোনটার সাথে অর্থ ম্যাচ করে? কেউ কিছু বলে, কেউ কিছু না বলে পারছে না, তার মানে আমাকে ইতিবাচক বলেছে। ইতিবাচক মানে হচ্ছে কোনো না বা নেগেটিভ ব্যবহার করা যাবে না, সো এটা কাটা। কেউ কিছু বলছে, কেউ কিছু বলবে, দুইটা মোটামুটি সিমিলার বা একই ধরনের বাক্য। কেউ কিছু বলছে আর কেউ কিছু বলছে না, দুইটা একদম ভিন্ন অর্থ। আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে অর্থ সেম হইতে হবে, সিমিলার অর্থ হইতে হবে, তাহলে ভিন্ন অর্থ ব্যবহার করা যাবে না। কেউ কিছু বলছে, বলছে, বলবে, এটা হবে না। তাহলে একটাই বাক্য আছে, সবাই চুপচাপ। সবাই চুপচাপ ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখে নেই ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো। ফার্স্ট হচ্ছে মোহাম্মদ আলামিন সরকার, সেকেন্ড হচ্ছে তোহা এবং থার্ড হচ্ছে তারান্নুম হুমায়রা। ওকে, 5 নম্বর প্রশ্নে যাব এরপরে। আমাদের প্রশ্ন নাম্বার 5। প্রিয়ংবদা, প্রিয়ংবদা মানে হচ্ছে প্রিয় কথা বলে যে নারী। প্রিয়ংবদা মানে হচ্ছে প্রিয় কথা বলে যে নারী। প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে, তার মানে প্রিয় কথা বলে যে নারী, সে নারী যথার্থ পারফেক্ট কথা বলেছে, যেটা উচিত সে কথাটাই বলেছে। আচ্ছা, এই বাক্যটার নেতিবাচক রূপ, তার মানে এইটা কি? এটা তো একটা ইতিবাচক কথা, এটা হচ্ছে একটা ইতিবাচক আলাপ। এটা কি করতে হবে? কি নেতিবাচক আলাপ। আচ্ছা, এইবার দেখো কি হবে, এটা আমি তোমাদেরকে পোলটা দিয়ে দিই। 5 নম্বর,
ইয়েস। এ প্রিয়ঙ্গদা যথার্থ কহে নাই, নেতিবাচক হয়েছে ঠিকই, কিন্তু এখানে তো যথার্থ কহিয়াছে বলেছে, তাহলে এটা হবে না। প্রিয়ঙ্গদা অযথার্থ কহিয়াছে, তার মানে নেতিবাচক হয়নি। অযথার্থ কহিয়াছে যদি বলি তাহলে তো এটা নেতিবাচক হয়নি তোমার, এবং অর্থ সেম হয় না। প্রিয়ঙ্গদা যথার্থ বলেছে মানে প্রিয়ঙ্গদা যেটা উচিত সেটাই বলেছে, আর এটার মানে হচ্ছে প্রিয়ঙ্গদা যেটা বলা উচিত না সেটা বলেছে, তাহলে এটা হবে না। এরপর প্রিয়ঙ্গদা যথার্থ কহিয়াছে না, বাক্যটা ম্যাচই করে নাই। কহিয়াছে না এটা কেমন ধরনের কথা? তা আমার কাছে মনে হয় এটা না পড়া বাদে আমার কাছে মনে হয় দিস শুড বি দ্য অ্যান্সার। প্রিয়ঙ্গদা অযথার্থ কহে নাই, তার মানে আমার নেতিবাচক করতে বলেছে, সো একটা নাই আছে এখানে। ভেরি গুড। এখন আমি যদি বলে দেই প্রিয়ঙ্গদা যথার্থ কহিয়াছে নাই, তাইলে তো আবার মিলল না অর্থটা, আমার তো অর্থ মিলাতে হবে। তাহলে আমি লিখি যথার্থ বিপরীত শব্দ অযথার্থ, একদম সরাসরি বিপরীত শব্দতে চলে যাই। সরাসরি বিপরীত শব্দতে চলে যাই, পারা যাবে। প্রিয়ঙ্গদা অযথার্থ কহে নাই। ডান। দেখি এবার ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো। ফার্স্ট হচ্ছে তাসনিম জ্যোতি মাইশা, সেকেন্ড হচ্ছে তাবাসসুম নাওফি, এবং থার্ড হচ্ছে তোয়াহা। ভেরি ভেরি গুড। আরো কয়েকটা এমসিকিউ আমরা সলভ করি আজকের ক্লাসে। আমরা আর নতুন বাক্য নিয়ে পড়ালেখায় যাচ্ছি না, আমরা আরো কয়েকটা এমসিকিউ সলভ করি। এমসিকিউ সলভ করতে বেশি মজা লাগে, তাই না? ওকে, দেখি সহজ সহজ এমসিকিউ। তুই যেতে পারবি না, বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? তার মানে এই যে তুই যেতে পারবি না, এটা একটা নেতিবাচক বাক্য না? এটাকে পজিটিভ বানাতে হবে। ক তুই যেতে পারবি, খ তুই না গিয়ে পারবি না, তোকে যেতে হবে, তোকে থাকতে হবে। তুই যেতে পারবি না মানে কি? তাহলে তো তুই থাকতে হবে, থাকতে হবে এটা আবার অস্তিবাচক। আমার মনে হয় 6 ডি হবে মনে হয়। তোমাদের কি হবে দেখি, তোমরা লিখো, আমি পোল দিয়ে দিই। 6 নাম্বার। ইয়েস। কি হবে এটা? তুই যেতে পারবি না, বাক্যটির অস্তিবাচক রূপ আমার মনে হয় তোকে থাকতে হবে, মানে তোকে যাইতে দেওয়া হবে না। দেখি তোমরা বলো তোমাদের কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে। কারেক্ট আনসার ইজ 6 এর ডি, তোকে থাকতে হবে। বুঝতে পারছো না? এইগুলো কিন্তু পরীক্ষা আসবে তোমাদের এইচএসসি তে। মানে এইরকম একটা বাক্য দিয়ে বলবে এটাকে, মানে একটা বাক্য দিবে দিয়ে হচ্ছে ব্র্যাকেটে বলবে যে বাক্যটাকে এইরকম করো, তখন তোমরা এটা করে ফেলবা। বুঝেছো? বুঝতে পেরেছো? ওকে, সো পোলটার রেজাল্ট দেখে নেই। ফার্স্ট হচ্ছে খাদিজা আক্তার, সেকেন্ড হচ্ছে মহাসানা উর্মি, এবং থার্ড হচ্ছে শেখ শাহিদুল হক তাহসিন। তোমাদের তিনজনকে অনেক অনেক কংগ্রেচুলেশন। ওরে বাবা, স্বরাসনে সংহিত স্বর আসু প্রতিসংহার করুন, বাক্যটি কি? এটা পারা তো কঠিন। সো এইখানে তোমরা যদি দেখো বাক্যটার অর্থ, আমিও একদম সিম্পলি বলি, এই বাক্যটার অর্থ আমিও জানি না বাক্যটার অর্থ কি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2005-6 সালে তোমাদের অনেকের জন্মের আগে আসা প্রশ্ন। জাস্ট তোমাদেরকে এই আইডিয়া দেওয়ার জন্য প্রশ্নটা দেওয়া, যে তোমাকে সবসময় বাক্য মানে প্রশ্নের উত্তর করতে হলে তোমাকে যে বাক্যের অর্থ বুঝতে হবে পারতে হবে এরকম না। আমরা কি জানি, একটা বাক্য সরল, জটিল অথবা যৌগিক হতে পারে। এখানে আছে কি সরল, যৌগিক, জটিল, খণ্ড। খণ্ড হবেই না, কারণ খণ্ড হলে এখানে দুইটা পার্ট থাকতো, ওই দুইটা যেহেতু পার্ট নাই এটা হবে না। তাহলে এখানে 3 ধরনের বাক্য হতে পারে, মানে 3টা অপশনে একটা কারেক্ট হবে। সরল হবে, জটিল হবে, অথবা যৌগিক হবে। যৌগিকের যদি হতো, যৌগিক হলে এখানে একটা ও অথবা একটা এবং
অথবা নিদেন পক্ষে একটা কমা তো হতোই, একটা কমা তো হতো। যেহেতু এগুলো কিছুই নাই, তাহলে আমি যৌগিকটাকে কেটে বাদ দিই। জটিলের ক্ষেত্রে আমি তো বুঝতেই পারছি না এখানে শর্ত আছে নাকি নাই, বাট জটিলের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা কমা আর বাক্যটা দুইটা পার্ট হয়। এখানে কি সেরকম কিছু দেখতে পাচ্ছি? এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তার মানে আমরা এটাও কেটে বাদ দিই। অর্থাৎ আমরা এই বাক্যটার অর্থ পারি না, বুঝি না, স্টিল আমরা এটা কারেক্ট আনসার বের করতে পারবো, পারবো না? জি, ক্লাস প্রায় শেষ করে দিব, মানে অলমোস্ট শেষ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ, আজান দিচ্ছে জানি, আমি এখন ক্লাস শেষ করে দিচ্ছি। আমরা কি ক্লাসটা বুঝতে পেরেছি সবাই? ডান। এখন আমাকে বলো যে আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। এইবার তোমাদেরকে আজকে ক্লাসের টাস্কগুলো যদি আরেকবার একটু বুঝিয়ে দেই, মানে একটু একটু যদি সামারাইজ করে আজকের ক্লাস থেকে আমাদের টেক অ্যাওয়ে গুলো কি কি, এগুলো যদি একটু বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা জানতে চেয়েছো যে ভাইয়া আপনাদের যে অপশনগুলো আছে তার মধ্যে আসলে কোনটা কিভাবে কি করা যায়, সো তোমাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তোমরা তোমাদের ওয়েবসাইট, তোমরা তোমাদের ওয়েব ব্রাউজারে যাবা, গিয়ে এখানে লিখবা হচ্ছে অ্যাড্রেসে গিয়ে লিখবা হচ্ছে 10ms.com 10ms.com লিখে সার্চ দাও। এই যে 10 মিনিট স্কুলের ওয়েবসাইট চলে আসবে। 10 মিনিট স্কুলের ওয়েবসাইট আসার পরে তোমরা এই যে সার্চ বার উপরে পাবা, এখানে 26 লিখবা। আচ্ছা, যদি এইটা দিয়ে না যেতে পারো বা চাও, তাহলে তোমরা এখানে দেখবে লেখা ক্লাস 6 to 12, এখানে ক্লিক করো। ক্লিক করলে হচ্ছে তোমরা যে এইচএসসি না, এইচএসসিটা চলে এসেছে। সো এইচএসসি তে ক্লিক করো। এইচএসসি তে ক্লিক করার পরে তোমার ব্যাচে সবকিছু দেওয়া আছে, যেমন এইচএসসি 25 ব্যাচের জন্য এখন আমাদের যে কোর্সগুলো রানিং সেগুলো দেওয়া আছে। আর একটু নিচে গেলে এই যে তোমরা এইচএসসি 26 সবকিছু পেয়ে যাবা। এইচএসসি 26 অনলাইন ব্যাচ। তোমরা যদি শুধু বাংলায় ভর্তি না হয়ে বাংলা, ইংলিশ এবং আইসিটি তে একসাথে ভর্তি হতে চাও, তোমরা কিন্তু এই যে এখান থেকে ক্লিক করতে পারো। অথবা তোমরা যদি যে সিঙ্গেল বাংলা, ইংলিশ এগুলো কিনতে চাও, এখানেও কিন্তু এই কোর্সে এই ব্যাপারগুলো আছে। ক্লিয়ার? ওকে। সো কিনতে চাইলে কি করবা? বিস্তারিত কিনুন, এখান থেকে তোমরা হচ্ছে কোর্সটি কিনুন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা বই সহ কিনতে চাও নাকি বই ছাড়া কিনতে চাও, সবকিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা। এবং এই অনুযায়ী তোমরা ক্লিক করে কোর্সে খুব সহজে ইজিলি ভর্তি হয়ে যেতে পারবা। তার পাশাপাশি আরো যদি কিছু কাজের কথা বলি, আজকের ক্লাসটা অনেকেই যেহেতু প্রথমবারের মতো করলা, অনেকেই হয়তোবা আজকের ক্লাসের স্লাইডটা চাও বা আজকের ক্লাসের রেকর্ডটা চাও, তোমার জন্য হোক বা তোমার বন্ধুর জন্য হোক, সেগুলো কোথায় পাবা এগুলো আমি একটু বলে দিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা নিয়ে আপকামিং যে ডিটেলগুলো, এগুলো তোমরা সবকিছু পাবা। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, এইচএসসি 26 স্টার স্টুডেন্টস। এই গ্রুপটাতে আজকের ক্লাসটা হয়ে যাওয়ার পরে এটার রেকর্ড প্লাস আজকের ক্লাসে যে স্লাইড আছে সেটা আমি দিয়ে দিব, মানে এই গ্রুপে পোস্ট করে দিব আর কি। এই গ্রুপে আমার কাজ হচ্ছে এইটার কোথায় গেলে তোমরা পাবা এই লিংকটা আমি এই ফেসবুক গ্রুপটাতে, এই যে ফেসবুক গ্রুপটা আছে, এই ফেসবুক গ্রুপটাতে এইটা আমি দিয়ে দিব। আর তোমাদের একটা কাজ আছে, আজকে ক্লাসটা করে তোমাদের কেমন লাগলো তোমরা এই গ্রুপে পোস্ট দিবা ক্লাস রিভিউ লিখে। আজকে ক্লাসটা কেমন লাগলো করে, সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা, বা আমাদের সাথে তোমাদের পথ চলার জার্নিটা যে শুরু হয়ে গেল কেমন লাগছে তোমার, ইত্যাদি লিখে তোমরা পোস্ট করতে পারো আমাদের এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10ms এই গ্রুপটাতে। সো আজকের মতো তাহলে ক্লাস এখানেই শেষ করি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ পেইড কোর্সে হোক অথবা ফ্রি ক্লাসে হোক, সবসময় তোমাদের সাথে আছি আমরা। তোমরা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কল করতে পারো 16910 এই নম্বরে। অর্থাৎ তোমরা যে কোনো, যদি তোমাদের প্রশ্ন থাকে বা যে কোনো কনফিউশন বা কোয়েরি থাকে, তোমরা যে কোনো সময় এখানে কল করে আমাদের কাছ থেকে সমাধানগুলো জেনে নিতে পারো। কোর্সে ভর্তি হওয়া কিংবা অন্য যে কোনো প্রশ্নে কখনোই হেজিটেট করো না, কল করো 16910 এই নম্বরে। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।